অলরাইট, আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ডিটেইলড ডিসকাশনস অন দ্য হাইড্রোজেন অ্যাটম, কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। এটা হচ্ছে সিম্পলেস্ট টু বডি সিস্টেম, দুটো বডি সিস্টেম। একটা বডি হচ্ছে নিউক্লিয়াস, যেটা প্রোটন, আর একটা বডি হচ্ছে ইলেকট্রন। ওকে, তো হাইড্রোজেন অ্যাটম কোথা থেকে পড়বে? বই থেকে পড়বে। আমার নোট তো অবশ্যই পড়বে। আমার নোটটা কিন্তু আই বরোড ফ্রম গ্রিফিথস। সুতরাং এখন গ্রিফিথস এর বইটা তোমাদের থাকতেই হবে সবার কাছে। গ্রিফিথ, শঙ্কর, সাকুরাই, এই সমস্ত বই তোমাদের কাছে থাকতে হবে, কিনতে হবে। ওকে, এখন এই এই বইগুলো তোমরা অনেক অনেক বছর পড়বে। গ্রিফিথস এর বই, শঙ্করের বই, সাকুরাইয়ের বই। ওকে, ফলে বই যখন কিনবে একটু ভালো দেখে ভালো বই কিনলে তোমাদের আগামী 5, 6, 7 বছর, 10 বছর, লাইফ লং হয়তো পড়বে। ওকে, লাইফ শেষ হওয়ার আগে অবশ্যই নতুন এডিশন বেরোবে, তখন নতুন এডিশন কিনতে হবে। যাই হোক, আমি এটা গ্রিফিথস থেকে নিয়েছি আমার ট্রিটমেন্টটা। তোমরা গ্রিফিথস এর বইটা একেবারে এই চ্যাপ্টারটা পুরো পড়ে ফেলবে, কোনো কিছু বাদ না দিয়ে। শঙ্করে কিছু আছে, এটা শঙ্কর থেকেও পড়তে পারো। ইনফ্যাক্ট শঙ্কর থেকে কিভাবে শঙ্করের ট্রিটমেন্টটা কেমন সেটা একটু দেখে নিও। আমি শঙ্কর দেখিনি একেবারে। আচ্ছা, এটা ইনফ্যাক্ট আমি শিফট থেকে নিয়েছিলাম কিছুটা, পরে দেখলাম যে গ্রিফিথস এ ভালো আছে। শিফট গ্রিফিথস একই রকম। ওকে, দ্য হাইড্রোজেন অ্যাটম, দ্য পোটেনশিয়াল এনার্জি, এই ধরনের পোটেনশিয়াল এনার্জি যদি থাকে, ভি অফ আর ইকুয়াল টু, আর হচ্ছে দুটো পার্টিকেলের মধ্যে দূরত্ব আর, ভি অফ আর, অথবা একটা পার্টিকেল যদি থাকে মুভিং ইন এ সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সে যদি একটা কেন্দ্র থাকে, কেন্দ্রটা যদি মুভিং না হয়, সে কেন্দ্র থেকে এই পার্টিকেলটার দূরত্ব আর। সেন্ট্রাল ফোর্সের কেন্দ্র তো থাকে না, সেন্ট্রাল ফোর্স তো একটা পার্টিকেলের উপর ফোর্স আরেকটা পার্টিকেল থেকে আসে। দ্বিতীয় পার্টিকেল, ধরো হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনের উপরে ফোর্স আসে কোত্থেকে? কে এক্সার্ট করে উপরে ফোর্স? প্রোটনটা। এখন প্রোটনটা যদি ইলেকট্রনের তুলনায় অনেক অনেক হেভি হয়, প্রোটনটা প্রায় 2000 গুণ বেশি হেভি, রাইট? প্রোটনটা প্রায় স্টেশনারি। প্রোটন যে জায়গায় অবস্থান করছে, আমি ধরে নিতে পারি যে প্রোটন মুভ করছে না। এটা একেবারে সত্যি নয়, প্রোটন একেবারে মুভ করছে না। তাহলে প্রোটন যে জায়গায় বসে আছে সেই জায়গাটা বলবো ফোর্সের সেন্টার, আর প্রোটন থেকে ইলেকট্রনের দূরত্ব হবে, সেটা হবে আর। কিন্তু প্রোটনটাও মুভ করে, কারণ প্রোটনটা মাত্র 2000 গুণ হেভি, মাত্র 2 লক্ষ গুণ হেভি হলে ঠিক ছিল। ওকে, পৃথিবী যখন সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, ওকে, সূর্যের উপরে পৃথিবী যে একটা টান বল এক্সার্ট করছে, এর বাংলা কি? পৃথিবীর কারণে প্রয়োগ করছে, সূর্যের উপরে যে একটা টান বল, হ্যাঁ, এক্সার্ট করছে, বাংলা কি হবে? প্রয়োগ করা স্যার। প্রয়োগ করছে, হ্যাঁ। পৃথিবী যে সূর্যের উপরে একটা টান, অভিকর্ষ, অভিকর্ষ বল প্রয়োগ করছে, সেই কারণে হয়তো সূর্যটা মুভ করবে। কিন্তু সূর্যটা যদি পৃথিবীর তুলনায় অনেক অনেক হেভি হয়, ম্যাসিভ হয়, তাহলে সূর্য মুভ করছে না। সূর্য তার সূর্যের জায়গায় বসে আছে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। এই ক্ষেত্রে এটা আসলে টু বডি প্রবলেম না। এই ক্ষেত্রে যেহেতু একটা বডি খুব বেশি হেভি, একেবারে মুভ করছে না, তাহলে ইটস এ ওয়ান বডি প্রবলেম। পৃথিবীর মোশনটা করার জন্য পৃথিবীর উপরে যে টান বল আছে সেটা দেখলেই চলবে। এবং পৃথিবীর উপরে টান বল কে এক্সার্ট করছে? সূর্য এক্সার্ট করছে। এবং সূর্য যেহেতু মুভ করছে না, সূর্যের জায়গায় যে জায়গায় বসে আছে সেটাই হচ্ছে ওই পৃথিবীর উপরে যে সেন্ট্রাল ফোর্স, যে টান বলটা আছে, যে কেন্দ্রমুখী বলটা আছে, সূর্যের অবস্থানটাই হচ্ছে, সূর্যের কেন্দ্রই হচ্ছে ওই বলের কেন্দ্র। এবং এখানে আরটা হচ্ছে সেই বলের কেন্দ্র থেকে আর এর দূরত্ব, পৃথিবীর দূরত্ব। কিন্তু এমন যদি হয় যে দুটো পার্টিকেল একে অপরের উপরে বল এক্সার্ট করছে, সেই বলের কারণে দুটো পার্টিকেলই মুভ করছে, রাইট? একটা পার্টিকেল ধরো অপরটার তুলনায় খুব বেশি হেভি নয়,
প্রোটনের বেলায় হেভি ধরা যেতে পারে, কিন্তু অ্যাকুরেট ওয়ার্ক করার জন্য প্রোটনটা একেবারে চুপচাপ বসে আছে, একেবারে কোনো মুভমেন্ট নেই, সেটা ধরলে অনেক ভুল হবে। ওকে, আর যদি একটা নিউট্রন প্রোটন সিস্টেম যদি হয়, নিউট্রন এবং প্রোটন, ডিউটেরনের ভিতরে, ডিউটেরন নিউক্লিয়াসের ভেতরে দুটো পার্টিকেল আছে, দুটো নিউক্লিয়ন আছে, একটা নিউট্রন আর একটা প্রোটন, দুটোর মাস প্রায় সমান। তাদের মধ্যে যদি একটা সেন্ট্রাল বল, একটা বল একে অপরের উপরে প্রয়োগ হয়, ক্রিয়া, একে অপরকে যদি একটা বল প্রয়োগ করে, তাহলে তাদের যে মুভমেন্ট, এখানে নিউট্রনও মুভ করছে, প্রোটনও মুভ করছে। ওকে, এই আরটা কি? এই আরটা হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব, প্রোটন এবং নিউট্রনের মধ্যে। কিন্তু ধরো প্রোটনটার উপরে যদি আমার দৃষ্টি মানে দেই, তাহলে প্রোটনটার উপরে যে বল সেটা নিউট্রন থেকে আসছে, কিন্তু নিউট্রনও মুভ করছে, তাহলে সেই বলের কোনো কেন্দ্র নেই আসলে। যে কেন্দ্র থাকে, যদি মনে করো কেন্দ্র হচ্ছে নিউট্রন, কিন্তু কেন্দ্রটা ফিক্স নয়। ওকে, এই ক্ষেত্রে নিউট্রন প্রোটন উভয় মুভ করছে, কিন্তু মুভ করছে না কি? মুভ করছে না তাদের সেন্টার অফ ম্যাস। কারণ বাইরে থেকে কোনো যদি প্রযুক্ত বল না থাকে, তাহলে নিউট্রন এবং প্রোটনের সেন্টার অফ ম্যাস মুভ করবে না। হাইড্রোজেন অ্যাটমে যদি এটা দুটো বডি নিয়ে আলোচনা করছি, একটা বডি হচ্ছে প্রোটন আর একটা বডি হচ্ছে ইলেকট্রন, টু বডি প্রবলেম। তারপর এটা অলমোস্ট ওয়ান বডি প্রবলেম, কারণ প্রোটনটা প্রায় 2000 গুণ হেভি। তার প্রোটনটা একেবারে মুভ করছে না, এটা ধরে না নিলেও, এটা সত্যি না হলেও মোটামুটি সত্যি। কিন্তু আমি যদি অ্যাকুরেট ওয়ার্ক করতে চাই, অ্যাকুরেট সলিউশন করতে চাই, তাহলে আমি ধরে নেব না, এই আমার এই আলোচনা আমি ধরে নেইনি যে প্রোটনটা স্টেশন। এই আরটা হচ্ছে প্রোটন নিউট্রনের মধ্যে মিউচুয়াল দূরত্ব। প্রোটন থেকে কোন দিকে নিউট্রনটা আছে সেই দিকটা না বলে জাস্ট দূরত্ব বলছি। এই জন্যই বলছি সেন্ট্রাল পোটেনশিয়াল। প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা পোটেনশিয়াল আছে, কুলাম্ব পোটেনশিয়াল সেন্ট্রাল। এই আরটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মধ্যে পারস্পরিক দূরত্ব। এটা হচ্ছে কুলাম্ব পোটেনশিয়াল, যেহেতু 1/r, জেড ই স্কোয়ার 1/r। প্রোটনের চার্জ হচ্ছে, ধরো চার্জ ধরো যদি বলি জেডই, ইলেকট্রনের চার্জ হচ্ছে -e। নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেডই, ইলেকট্রনের চার্জ -e। হাইড্রোজেন অ্যাটমের বলা Z=1। আমি যদি সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম দেখি, সিঙ্গলি আয়োনাইজড হিলিয়ামে কটা ইলেকট্রন আছে? হিলিয়ামে নিউক্লিয়াসে কি আছে? হিলিয়াম 4 ধরো, হিলিয়াম 4 এর আছে দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে, তাহলে নিউক্লিয়াসের চার্জ কত? +2e। তাহলে জেড এখানে 2। আর হিলিয়ামে দুটো ইলেকট্রন আছে, হিলিয়াম, নিউট্রাল হিলিয়াম। সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম যদি ধরি, তাহলে কি আছে এখন? তাহলে একটা ইলেকট্রন আছে। তাহলে হিলিয়াম, সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম আর হাইড্রোজেন ম্যাথমেটিক্যালি আইডেন্টিক্যাল। শুধু হাইড্রোজেনের বেলা Z=1 ধরবো, আর হিলিয়ামের বেলা Z=2 ধরবো। অথবা তুমি যদি ডাবলি আয়োনাইজড লিথিয়াম, লিথিয়ামের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 3টা, তাহলে Z=3। তাহলে নিউট্রাল লিথিয়াম অ্যাটমে 3টা ইলেকট্রন আছে। দুটো ইলেকট্রন যদি আমি সরিয়ে নেই, তাহলে এটা ডাবলি আয়োনাইজড লিথিয়াম অ্যাটম হলো। ওকে, ওটা চার্জ হচ্ছে ডাবল, কারণ 3+3 হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, আর -1 হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে -e, তাদের মধ্যে পোটেনশিয়াল কি হবে? -3e²/4πε0r। একই স্ট্রাকচার, 1/r পোটেনশিয়াল। এখানে এই কনস্ট্যান্টের মান যাই হোক না কেন, 1/r হচ্ছে ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল obeys 1/r law. Potential varies as 1/r. নেগেটিভ, কারণ পোটেনশিয়ালটা নেগেটিভ, তার কারণ
তার কারণ কি, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, সেই জন্য পোটেনশিয়াল নেগেটিভ। ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ। আমি যদি হাইড্রোজেন ধরি তাহলে Z = 1, ডাবলি আয়োনাইজড হিলিয়াম ধরলে Z = 2, ট্রিপলি আয়োনাইজড লিথিয়াম ধরলে Z = 3। তাহলে হিলিয়াম, সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম, ডাবলি আয়োনাইজড লিথিয়াম, এগুলোকে বলে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের মতোই। ওকে, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে Ze আর একটা ইলেকট্রন আছে। সো হাইড্রোজেন অ্যাটম, সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম, ডাবলি আয়োনাইজড লিথিয়াম, এগুলো ম্যাথমেটিক্যালি আইডেন্টিক্যাল, শুধু এক জায়গায় Z = 1 ধরবে, এটা তো কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট থাকা না থাকা তোমার অঙ্ককে, ম্যাথমেটিক্সে কোনো হ্যাম্পার করবে না। ডাবলি আয়োনাইজড লিথিয়াম ধরলে Z = 2 ধরবে, 3 ধরবে। সিঙ্গলি আয়োনাইজড লিথিয়াম হলে, হিলিয়াম হলে Z = 2 ধরবে, কিন্তু অঙ্ক একই, 1/r। অঙ্কের কমপ্লেক্সিটি ডিপেন্ড করবে আর ডিপেন্ডেন্সের উপরে। এটা কুলম্ব পোটেনশিয়াল, ফলে পোটেনশিয়াল ইজ 1/r, বাকিগুলো কনস্ট্যান্ট। সো পোটেনশিয়াল এনার্জি V of r equal to minus Ze²/4πε0r, which represents the attractive Coulomb interaction between an atomic nucleus of charge plus Ze and an electron of charge minus E, provides another equation, another potential that can be solved analytically. আমরা দেখিয়েছি যে কনস্ট্যান্ট V যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি এটা অ্যানালিটিক্যালি সলভ করতে পারি ইন টার্মস অফ স্ফেরিক্যাল বেসেল ফাংশন এন্ড স্ফেরিক্যাল নয়ম্যান, অথবা ইন টার্মস অফ স্ফেরিক্যাল হ্যাঙ্কেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড এন্ড অফ দ্য সেকেন্ড কাইন্ড। পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট না হয়ে যদি 1/r পোটেনশিয়াল হয়, তাহলেও অ্যানালিটিক্যাল সলিউশন পাওয়া সম্ভব। সেটাই আমরা করতে যাচ্ছি এখানে। আমরা অ্যানালিটিক্যাল সলিউশনটা আমরা নিজেরা ডিরাইভ করব এই পোটেনশিয়ালের জন্য। এখানে সলিউশন আসবে, রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন সলিউশন আসবে ইন টার্মস অফ লাগিয়ে পলিনোমিয়াল অথবা হাইপার জিওমেট্রিক ফাংশনস, এগুলো স্ট্যান্ডার্ড ফাংশনস অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স। আর অ্যাঙ্গুলার সলিউশন তো হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স, কারণ পোটেনশিয়ালের মধ্যে তো সেটা পাই নাই। ওকে, সেটা আমরা করতে যাচ্ছি, বেশ অনেক দিন লাগবে এটা করতে। ওকে, এটা আমরা অ্যানালিটিক্যালি সলভ করব। সলভ করে এনার্জি লেভেলস কি হবে, করসপন্ডিং ওয়েভ ফাংশন কি হবে, সেগুলো আমরা সব ক্যালকুলেট করব ফর হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের জন্য ক্যালকুলেট করতে পারলে হাইড্রোজেনিক অ্যাটমের জন্য করতে পারবে, তার মানে ডাবলি আয়োনাইজড হিলিয়াম অথবা সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম এবং ডাবলি আয়োনাইজড লিথিয়াম, এগুলো হাইড্রোজেন অ্যাটমের মতোই। এগুলোর বাইরে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে, এগুলোর ওয়েভ ফাংশন, এনার্জি লেভেলস আমরা পেয়ে যাব। The calculated energy level যেটা আমরা ক্যালকুলেট, the calculated energy levels are in agreement with observed energy levels of hydrogen atom অথবা ডাবলি আয়োনাইজড হিলিয়াম, এক্সপেরিমেন্টে মিলে যায়। তার মানে কোয়ান্টাম মেকানিক্স ইজ কারেক্ট। হাইড্রোজেন অ্যাটম হলে Z = 1, অথবা সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম আয়ন Z = 2, অথবা ডাবলি আয়োনাইজড লিথিয়াম আয়ন Z = 3, এটসেট্রা। এখানে আমি ইলেকট্রন, প্রোটন, হাইড্রোজেন অ্যাটমে ধরো ইলেকট্রন এবং প্রোটন, আর এটা টু বডি সিস্টেম। প্রোটনটা মুভ করতে পারে, ইলেকট্রনটা মুভ করতে পারে, আমি ধরে নিচ্ছি। অফকোর্স প্রোটনের মুভমেন্ট একটু কম হবে, ইলেকট্রনের মুভমেন্টটাই বেশি হবে, কারণ প্রোটন প্রায় অনেক গুণ বেশি, হেভি, ম্যাসটা অনেক গুণ বেশি, কিন্তু একেবারে এত বেশি না যে প্রোটন চুপচাপ একটা জায়গায় বসে আছে। শুধু আমি ধরে নেব না যে প্রোটনটা একেবারে চুপচাপ বসে আছে, ধরে নিলেও আমার অ্যাকুরেসি খুব একটা হতো না, কমতো না, ধরো 10% অ্যাকুরেসি হতো। ওকে, এখন টু বডি সিস্টেম নিয়ে একটু জেনারেল আলোচনা করব, যেখানে দুটো বডি মুভ করতে পারে। ওকে, টু বডি সিস্টেম, রিডিউস ম্যাস একটা কনসেপ্ট আমি নিয়ে আসবো। টু বডি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, টু বডি সিস্টেম রিডিউস ম্যাস কনসেপ্ট।
দেখো হাইড্রোজেন অ্যাটম, আমি হাইড্রোজেন অ্যাটম নিয়ে কথা বলছি একটা ফর দ্য সেক অফ কংক্রিটনেস। তবে তোমাকে খেয়াল রাখতে হবে আমরা যে কথা বলবো, আমরা যে ফর্মালিজম ডেভেলপ করব, যে অ্যানালিটিক্যাল সলিউশনস গুলো আমরা যে সলভ করে বের করে নিয়ে আসব, সেগুলো কিন্তু যে কোনো হাইড্রোজেনিক অ্যাটমের জন্য কারেক্ট, একই। শুধু জেড পরিবর্তন করলেই হাইড্রোজেন অ্যাটমের জেড ইকুয়াল টু 1 লিখবে, হিলিয়াম হলে জেড ইকুয়াল টু 2 লিখবে, হিলিয়াম আয়ন হলে, ডাব্লিউ আয়নাস লিথিয়াম আয়ন হলে জেড ইকুয়াল টু 3 লিখবে। এই 1 2 3 লেখার উপরেই চেঞ্জ করবে, আর কিছু না। আমি হাইড্রোজেন বলে যাব, বাট অল মাই ট্রিটমেন্ট, all my discussions would be equally valid for hydrogenic atom. Hydrogenic atom কি? হাইড্রোজেন অ্যাটমের মতো। এখানে কোন পয়েন্ট আমি এমফাসাইজ করব, মতো কেন? ডাব্লিউ আয়নাইজড হিলিয়াম হাইড্রোজেন অ্যাটমের মতো কিভাবে মতো হলো, কিভাবে সিমিলার হলো? উভয় ক্ষেত্রে একটা করে ইলেকট্রন আছে নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, কিন্তু বাইরে একটা ইলেকট্রন। ডাব্লিউ আয়নাইজড লিথিয়াম আর হাইড্রোজেন, তাদের মধ্যে সিমিলারিটি কোথায়? উভয় ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে নিউক্লিয়াসের বাইরে। ডিফারেন্সটা হলো শুধু হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে একটা প্রোটন, জেড ইকুয়াল টু 1, লিথিয়াম অ্যাটমের নিউক্লিয়াসে 3টা প্রোটন, জেড ইকুয়াল টু 3। এই কিন্তু ইলেকট্রন একটাই। তাহলে এখানে টু বডি প্রবলেমটা কি? একটা নিউক্লিয়াস হলো একটা বডি, আর একটা বডি হলো ইলেকট্রন। আর হাইড্রোজেন অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল প্রোটন। So the hydrogen atom is a two-body problem consisting of a proton, protonটা হচ্ছে nucleus, and an electron. The proton is very heavy compared to the electron. তারপরেও একেবারে স্টেশনারি হয়ে বসে আছে সেটা ধরছি না। Now let's consider a general two-body system. General hydrogen atom নাও হতে পারে, একটা নিউট্রন প্রোটন সিস্টেম হতে পারে। তুমি যদি ডিউটেরিয়াম নিউক্লিয়াসে যাও, তার মানে ডিউটেরন যদি চিন্তা করো, ডিউটেরন একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে একটা নিউট্রন থাকে, একটা প্রোটন থাকে। ডিউটেরন ইজ অ্যান আইসোটোপ অফ নরমাল হাইড্রোজেন, ডিউটেরিয়াম হচ্ছে হেভি হাইড্রোজেন। ডিউটেরিয়াম অ্যাটমের যে নিউক্লিয়াসটা আছে, যে নিউক্লিয়াসটাকে ডিউটেরন বলে, সেই নিউক্লিয়াসের ভেতরে কি আছে? একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। প্রোটন নিউট্রনের ম্যাস প্রায় সমান, আমি সমানই ধরে নেব। এখানে প্রোটনটাও মুভ করছে, নিউট্রনটাও মুভ করছে। এখানে একটা পার্টিকেল খুব হেভি চুপচাপ বসে আছে, আর একটা পার্টিকেল খুব লাইট, লাইটটাই শুধু মুভ করছে এমন নয়। তো আই ক্যান টেক এনি জেনারেল টু বডি সিস্টেম, যে কোনো টু বডি সিস্টেম ধরো, সেখানে পার্টিকেলস গুলো আমি লেবেল করছি 1 এবং 2 দ্বারা। অবভিয়াসলি হাইড্রোজেন অ্যাটম হলে এক হতে পারত হয় ইলেকট্রনটা নতুবা প্রোটনটা, আর 2 তাহলে 2 অন্যটা। একটা জেনারেল টু বডি সিস্টেম নিয়েছো, সেটা একটা পার্টিকেল বলছো 1, আর দ্বিতীয় পার্টিকেল বলছো পার্টিকেল নাম্বার 2। ওকে, সাপোজ দ্যাট দ্য ফোর্স বিটুইন দ্য পার্টিকেলস ইজ সেন্ট্রাল। দুটো পার্টিকেলের মধ্যে ফোর্সটা সেন্ট্রাল। দুটো পার্টিকেলের মধ্যে যে পারস্পরিক ফোর্স আছে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী দুটো পার্টিকেল যদি থাকে এবং কোনো একটা ইন্টারাকশন মেকানিজমের মাধ্যমে, যে একটা পার্টিকেল যদি অন্যটার উপর একটা ফোর্স এক্সার্ট করে, তাহলে একই মেকানিজমের মাধ্যমে দ্বিতীয় পার্টিকেলটা প্রথম পার্টিকেলের উপরে একটা বিপরীত সমমানের বল এক্সার্ট করবে। If I have two particles 1 and 2, and if they interact by some mechanism, interaction করার একটা মেকানিজম থাকতে হবে, একে অপরের উপর একটা বল এক্সার্ট করার একটা প্রসেস থাকতে হবে। সেই প্রসেসটাকে বলে ইন্টারাকশন। সেই ইন্টারাকশনের মাধ্যমে প্রোটনটা ইলেকট্রনের উপরে একটা বল এক্সার্ট করলো, সেই বলটা ইলেকট্রনের উপর হবে একটা আকর্ষণ বল। এই ইন্টারাকশনটা কি ইন্টারাকশন? যে ইন্টারাকশনের মাধ্যমে, যেই প্রক্রিয়ার মাধ্যমে, যেই তরিকার মাধ্যমে প্রোটনটা ইলেকট্রনের উপর একটা আকর্ষণ বল এক্সার্ট করলো, এই প্রক্রিয়াটার নাম কি? এই ইন্টারাকশনটার নাম কি? বলো, এটা কি ইন্টারাকশন? 4 ধরনের ইন্টারাকশন আছে না? স্ট্রং, উইক, ইলেকট্রোম্যাগনেটিক আর গ্র্যাভিটেশনাল। এটা কোন?
যে ইন্টারাকশনের মাধ্যমে প্রোটনটা ইলেকট্রনটার উপরে একটা আকর্ষণ বল এক্সার্ট করলো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। তুমি বলতে পারো এই ক্ষেত্রে যে প্রোটনটা তো আরেকটা ইন্টারাকশনের মাধ্যমে ইলেকট্রনটার উপরে আবার দ্বিতীয় আরেকটা আকর্ষণ বলে করতে পারে। এই দ্বিতীয় ইন্টারাকশনের নাম কি? প্রোটনটার ম্যাস আছে, ইলেকট্রনটার ম্যাস আছে, তাহলে দ্বিতীয় ইন্টারাকশনটার নাম কি? প্রোটনটার চার্জ আছে, ইলেকট্রনটারও চার্জ আছে, অপোজিট চার্জ। এই কারণে প্রোটনটা ইলেকট্রনটার উপরে একটা ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করলো, আকর্ষণ। এখন 2 নম্বর, প্রোটনের ম্যাস আছে, ইলেকট্রনের ম্যাস আছে, এই কারণে প্রোটনটা আবার দ্বিতীয় আরেকটা বল এক্সার্ট করলো ইলেকট্রনটার উপরে। দ্বিতীয় বলটার নাম কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে প্রোটন ইলেকট্রনের উপরে 2 ভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ওকে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল। এখন ধরো ইলেকট্রন যদি মুভ করে, প্রোটনও যদি করে, মুভিং চার্জ হচ্ছে তো কারেন্টের মতো, তাই তো? তাহলে প্রোটনের কারেন্ট ইলেকট্রনের উপরে, ইলেকট্রন কারেন্টের উপরে একটা ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতে পারে না? জি স্যার। তাহলে ইলেকট্রনটার উপরে ম্যাগনেটিক ফোর্সও আছে, কিন্তু ইলেকট্রনটার উপর যে ম্যাগনেটিক ফোর্স আছে সেটা আমি নেগলেক্ট করব। তুমি যদি খুব সূক্ষ্ম কাজ করতে চাও, নেগলেক্ট করা যাবে না। ওকে, ম্যাগনেটিক ফোর্স নেগলেক্ট করা যাবে না। আমরা ওটা নেগলেক্ট করেই সলভ করবো। আমরা শুধু ইলেকট্রিক ফোর্স আছে এটা ধরে নেব, আর গ্র্যাভিটেশনাল ফোর্সও নেগলেক্ট করব। গ্র্যাভিটেশনাল ফোর্স করা যাই, এনি টাইম নেগলেক্ট করা যাবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স এত উইক কম্পেয়ার টু electromagnetic force. Okay, so let us consider a general two-body system where the particles are labeled 1 and 2. Suppose that the force between the two particles is central. এই দুটো ফোর্স একে অপরের উপরে 1 এবং 2 নম্বর পার্টিকেল যে একে অপরের উপরে যে পারস্পরিক বল এক্সার্ট করে, প্রয়োগ করে, সেটা সেন্ট্রাল। এই ক্ষেত্রে সেন্ট্রাল মানে কি? সেন্ট্রাল মানে হচ্ছে the line, that is the line of action of the force that one particle exerts on the other is the same as the line joining the two particles. যে পারস্পরিক যে বলটা আছে তাদের যে লাইন অফ অ্যাকশন, সেই লাইনটা হবে 1 এবং 2 কে জয়েন যে লাইনটা আছে সেই লাইন। এবং একই লাইন অফ অ্যাকশন নিয়ে ফোর্সটা অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। আমি এটা একটু কাগজে দেখাচ্ছি আমার ইয়ে। ধরো এটা পার্টিকেল 1, এটা পার্টিকেল 2। কোন একটা মুহূর্তে পার্টিকেল 1 এবং পার্টিকেল 2 এর অবস্থান এই দুটো ডট দিয়ে দেখানো হয়েছে। তাদের অবস্থান পরিবর্তন করবে মুহূর্তে। 1 নম্বর পার্টিকেল ধরো ইলেকট্রন, 2 নম্বর পার্টিকেল চিন্তা করছি ধরো প্রোটন। তাহলে এই মুহূর্তে প্রোটন ইলেকট্রনের উপর একটা ফোর্স এক্সার্ট করছে। ফোর্সটা কোন দিকে? আকর্ষণ বল। তার আগে দেখে নাও 1 এবং 2 এই মুহূর্তে 1 এর অবস্থান 2 এর অবস্থানকে যোগ করে যদি একটা লাইন আঁকি, একটা ডট ডট করে লাইন আঁকছি, একটা ড্যাশ লাইন আঁকছি। এই যে ড্যাশ লাইন যেটা আঁকলাম এটা কি? এটা হচ্ছে লাইন জয়েনিং দ্য টু পার্টিকলস। এই বিশেষ মুহূর্তে 1 এর লোকেশন এবং 2 এর লোকেশনকে জয়েন যদি করি একটা স্ট্রেইট লাইন দিয়ে, দিস ইজ দ্য লাইন জয়েনিং দ্য টু পার্টিকলস, ফোর্সের লাইন না। এখন ফোর্সের লাইন, ফোর্সের অ্যারো আঁকো। 2 নম্বরটা প্রোটন, 1 নম্বরটা ইলেকট্রন, অপোজিট চার্জ। ইলেকট্রনের উপরে এই মুহূর্তে প্রোটন দ্বারা প্রয়োগকৃত চার্জ হচ্ছে, ফোর্স হচ্ছে এই দিকে।
এটা হচ্ছে ফোর্স অন ইলেকট্রন, এফই। ফোর্স অন ইলেকট্রন কে এক্সার্ট করলো? প্রোটন। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ইলেকট্রনটা প্রোটনের উপরে একটা বল এক্সার্ট করবে। সেই বল ইলেকট্রনের উপরে প্রোটন দ্বারা প্রয়োগকৃত যে বল, সেই বলের সমমান কিন্তু বিপরীতমুখী। তাহলে প্রোটনের উপরে ফোর্স হবে এই দিকে, এফপি। প্রোটনের উপরে ফোর্স কে এক্সার্ট করলো? ইলেকট্রনটা। উপরে ফোর্স কে এক্সার্ট করলো? প্রোটনটা। এখানে ইলেকট্রন এবং প্রোটন তারা পারস্পরিক মিথস্ক্রিয়া করছে, তারা পারস্পরিক ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে ইন্টারঅ্যাক্ট করছে কেন? এটা অটোমেটিক ইন্টারঅ্যাকশন হচ্ছে, কারণ প্রোটনের চার্জ ইলেকট্রিক চার্জ আছে, ইলেকট্রনের ইলেকট্রিক চার্জ আছে। যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে ইলেকট্রিক চার্জ থাকলেই তারা একে অপরের উপরে ইলেকট্রন করবে। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের ফলস্বরূপ তারা একে অপরের উপর একটা ইলেকট্রিক বল এক্সার্ট করতে পারে, একটা ম্যাগনেটিক বল এক্সার্ট করতে পারে। আমি এখানে ম্যাগনেটিক বলটা দেখাচ্ছি না, কারণ ম্যাগনেটিক বল ইলেকট্রিক বলের তুলনায় অনেক ছোট। এখন ইলেকট্রনের উপরে বলটা দেখো, এটা কোন দিকে? ওই দিকে। ইলেকট্রনের উপরে যে বলটা আছে, যে অ্যারোটা আঁকলাম, ওই অ্যারোটার লাইন অফ অ্যাকশন কোন দিকে? সেম অ্যাজ দ্য লাইন জয়েনিং দ্য টু পার্টিকেল। অফকোর্স বলটা প্রোটনের দিকে, কিন্তু এই অ্যারোটা ওই লাইনের উপরে, যে 1 এবং 2 কে জয়েন করে যে লাইন, এই অ্যারোটা সেই লাইনের উপরে আছে। লাইনের উপরে থেকে দুই দিকে, হয় প্রোটনের দিকে অথবা প্রোটন থেকে বিপরীত দিকে বলটা হতে পারত। কিন্তু এখানে ইলেকট্রনের উপরে বলটা লাইজ অন দ্য সেম লাইন জয়েনিং। প্রোটনের উপরে বল উল্টো দিকে হলো সেম লাইন অফ অ্যাকশন। প্রোটনের উপরে বলের যে অ্যারো আঁকলাম, সে অ্যারোটা ওই ডটেড লাইনের উপরে আছে। ডটেড লাইনের উপরে থেকে হয় ডান দিকে নয় বাঁ দিকে পয়েন্ট করতে পারে। এটা ডান দিকে, এটা বাঁ দিকে পয়েন্ট করছে। উভয় বলেরই লাইন অফ অ্যাকশন হচ্ছে একই, এবং সেই লাইন অফ অ্যাকশন কোনটা? দ্য লাইন জয়েনিং 1 and 2। এই ক্ষেত্রে ফোর্সটা সেন্ট্রাল। যদি এমন হতো কোন একটা বিশেষ মুহূর্তে এটা ইলেকট্রনটার অবস্থান নম্বর, এটা প্রোটনটার অবস্থান 2 নম্বর, ধরো ইলেকট্রনটার উপরে বল এই দিকে হতে পারে, যদি ম্যাগনেটিক বল হয়। হ্যাঁ, এটা ইলেকট্রিক বল। ম্যাগনেটিক বল হলে ধরো বল হতে পারে এই দিকে, এবং প্রোটনটার উপরে বল এই দিকে। ইলেকট্রনটার উপরে যে বল, সেটার লাইন অফ অ্যাকশন এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স অন দ্য ইলেকট্রন। আর প্রোটনের উপরে যে বল, সেটা এটা লাইন অফ অ্যাকশন এইটা। ইলেকট্রনের উপরে বল এবং প্রোটন বল তারা সমান মানের এবং বিপরীতমুখী, কিন্তু তাদের লাইন অফ অ্যাকশন সমান নয়, লাইন অফ অ্যাকশন এক নয়। এখানে তাদের লাইন ছিল। এইখানে যদিও বা ইলেকট্রনের উপরে বল এবং প্রোটনের উপরে বল সমান মানের এবং বিপরীতমুখী, তৃতীয় সূত্র থেকেই মেনেছে, তারপরেও এফইএফপির মধ্যে একটা তফাৎ হলো যে দে ডোন্ট হ্যাভ দ্য সেম লাইন অফ অ্যাকশন। ইলেকট্রনের উপরে বলের যে লাইন অফ অ্যাকশন, প্রোটনের উপরে বলের যে লাইন অফ অ্যাকশন, তারা ভিন্ন লাইন অফ অ্যাকশন, এবং তাদের লাইন অফ অ্যাকশন 1 এবং 2 কে জয়েন করে যে লাইন, সেই লাইনটা নয়। এই ক্ষেত্রে এই যে তাদের মধ্যে পারস্পরিক বল সেন্ট্রাল নয়, এই ক্ষেত্রে সেন্ট্রাল। ইলেকট্রিক বল সেন্ট্রাল, ম্যাগনেটিক বল সেন্ট্রাল নয়। ওকে, খেয়াল রাখো, এগুলো কিন্তু সাটেলটি তোমাদের মনে রাখতে হবে।
আমি এখন শেয়ার স্ক্রিন করছি। Okay, suppose the force between the two particles 1 and 2 is central. Central কথার মানে হচ্ছে that is the line of action of the force that one particle exerts on the other is the same as the line joining the two particles. ইলেকট্রিক বল হলে হবে। ইলেকট্রিক বল ছাড়াও কিন্তু একটা ম্যাগনেটিক বল এক্সার্ট করছে প্রোটন ইলেকট্রনটার উপরে। সেই ম্যাগনেটিক বলের কিন্তু লাইন অফ অ্যাকশন এক না, এবং সেই লাইন অফ অ্যাকশন 1 এবং 2 কে জয়েন করে যে লাইন সেটা নয়। ম্যাগনেটিক ফোর্স সেন্ট্রাল বল নয়। In such situation, the potential energy depends, মানে বলটা যদি পারস্পরিক বলটা যদি সেন্ট্রাল হয়, পারস্পরিক বলটা যদি সেন্ট্রাল হয়, তাহলে ওই বলের জন্য যে পোটেনশিয়াল এনার্জি থাকবে, সব বলের জন্য পোটেনশিয়াল এনার্জি থাকে না, রাইট? বলের প্রকার ভেদেও পোটেনশিয়াল এনার্জি থাকবে কি থাকবে না। বল আবার দুই প্রকার হতে পারে, একটা কনজারভেটিভ বল আর একটা নন কনজারভেটিভ বল। সব বলের, ম্যাগনেটিক বলের জন্য পোটেনশিয়াল এনার্জি নাই, লেখা যায় না। ইলেকট্রিক বলের জন্য পোটেনশিয়াল লেখা যায়। তাহলে ইলেকট্রিক বল যদি সেন্ট্রাল হয়, তাহলে ইলেকট্রিক বলের জন্য পোটেনশিয়াল এনার্জি হবে ফাংশন অফ দ্য ডিসটেন্স বিটুইন 1 and 2। জাস্ট 1 এবং 2 এর মধ্যে যে দূরত্বেরই ফাংশন হবে, আর অন্য কিছু ফাংশন হবে না। তাদের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া আছে, সেই মিথস্ক্রিয়ার কারণে যে বল হয়, ইলেকট্রিক বল হয়, সেই ইলেকট্রিকের করেসপন্ডিং যে পোটেনশিয়াল এনার্জি আছে, সেই পোটেনশিয়াল এনার্জি হতে হবে a function of only the distance between the two particles। তাহলেই একে অপরের উপরে যে বল এক্সার্ট করবে তারা সেন্ট্রাল বল হবে। লাইন অফ অ্যাকশন, তারা তো সমান মানের এবং বিপরীতমুখী তো বটেই, ওটা সেন্ট্রাল বলছে না। সেন্ট্রাল মানে হচ্ছে তাদের সমান মানের বিপরীতমুখী হবে, উপর্যুপরি তাদের লাইন অফ অ্যাকশন হতে হবে লাইন জয়েনিং 1 and 2। ওকে, এরকম হলে যে বল সেন্ট্রাল হয় এটা দেখানো যাবে? এটা কি দেখানো যাবে? পোটেনশিয়াল এনার্জি যদি থাকে ভি যদি থাকে, ভি থেকে বল কিভাবে পাবে? ভি ইজ এ ফাংশন অফ দ্য ডিসটেন্স বিটুইন r1 and r2। এখান থেকে ধরো 1 এর উপরে বলটা কিভাবে পাবে? ফোর্স অন 1 কিভাবে আসবে? 1 এর উপরে বল কিভাবে পাবে? মাইনাস গ্রেডিয়েন্ট অফ বি করে, গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু 1 বি করে। কনজারভেটিভ ফোর্স হলে এটা কথা। কনজারভেটিভ ফোর্স হতে হবে, ইলেকট্রিক বল তো কনজারভেটিভ ফোর্স, এইভাবে করে পাবে। তাহলে এখানে আছে x1 x2 x3 আছে, আমি ডেরিভেটিভ নিচ্ছি উইথ রেসপেক্ট টু x1 x2 x3। আর 2 এর উপরে বল কিভাবে পাবে? গ্রেডিয়েন্ট নিতে হবে উইথ রেসপেক্ট টু 2 কোঅর্ডিনেটস অফ r2 মানে x2 y2 z2। তাহলে x1 x2 y1 z1 এর সাপেক্ষে ডেরিভেটিভ নিয়ে যদি গ্রেডিয়েন্ট করো, গ্রেডিয়েন্ট করলে কি হবে? এটা কি হবে? ওকে, এটা হবে কিন্তু ওই যে করে দেখো না, রাইট? ইটস এ ফাংশন অফ x1 x2 x3। ওকে, তাহলে এটা যদি এক্সপ্লিসিটলি করে দেখো, দেখবে যে এগুলো হবে, এটা হবে ধরো কিভাবে লিখবে, করে দেখলেই হবে। এটা ইন টার্মস x1 x2 x3 সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে যা হবে, x1 y1 z1 এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে যা হয়, রাইট, x2 y2 z2 সাপেক্ষে ডেরিভেটিভ করলে তার উল্টা হবে, নেগেটিভ হবে, কারণ একটা নেগেটিভ।
এখানে x1 x2 আর এখানে নেগেটিভ x2 y2 z2 করে দেখো, গ্রেডিয়েন্ট করে দেখলেই দেখা যাবে যে ইলেকট্রিক বলের দিক, ওকে, এরকম বল, এরকম পোটেনশিয়াল জন্য বল সেন্ট্রাল বল। আর ইলেকট্রিক বলের জন্য ফাংশনটা হচ্ছে এইরূপ, ফাংশনটা আমি জানি 1/r, 1/r কি 1/mod r1 - r2, এই তো। আর মানে হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব। ওই পারস্পরিক দূরত্ব কিভাবে পাবে? r1 - r2 করলেই তো হবে। এক নম্বর পার্টিকেলের রেডিয়াস যদি হয় r1, 2 নম্বর যদি রেডিয়াস হয় r2 কোন একটা অরিজিনের সাপেক্ষে, তাহলে r1 - r2 করলে কি হবে? r হবে। সেটার ম্যাগনিটিউড মানে ওই পারস্পরিক দূরত্বের ম্যাগনিটিউড। তাহলে ইলেকট্রিক বলের জন্য ভিটা হচ্ছে 1/mod proportional to 1/mod r1 - r2, সেটাকে বলছি r। ওকে, আমি যদি ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যবহার করতাম, তাহলে ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম ইজ, আমার সিস্টেমটা কি? ইজ এ টু বডি সিস্টেম কনসিস্টিং অফ পার্টিকেল 1 এন্ড পার্টিকেল 2। পার্টিকেল 1 হতে পারে ইলেকট্রন, পার্টিকেল 2 প্রোটন, অথবা পার্টিকেল 1 হতে পারে নিউট্রন, পার্টিকেল 2 হতে পারে প্রোটন, যে কোনো দুটো পার্টিকেল সিস্টেম। পার্টিকেল 1 হতে পারে আর্থ, পার্টিকেল 2 হতে পারে দ্য সান, রাইট? আর্থ সান হলে তো কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করার কোনো দরকার নেই। এত বড় বড় বস্তু এক একটা, ওরা তো ক্লাসিক্যাল লই ওবে করে। কোয়ান্টাম ল ওবে করে শুধু মাইক্রোস্কোপিক বস্তু। আমি যদি ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করি, দ্য ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম ইজ, হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে টোটাল এনার্জি। সব ক্ষেত্রে নয়, এটা সাটলটি আছে, সাটলটি করতে অনেক ঝামেলা আছে। হ্যামিল্টনিয়ান মানে এনার্জি, ওইটাই ধরে নাও ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান। The classical Hamiltonian of the system is H equal to T plus B. যদি ফোর্স গুলো কনজারভেটিভ হয়, যদি ফোর্স কনজারভেটিভ হয়, H equal, ধরো আমার সিস্টেমে তো ফোর্সটা ম্যাগনেটিক ফোর্সও থাকতে, ম্যাগনেটিক ফোর্স তো কনজারভেটিভ নয়, সেই ক্ষেত্রে কিন্তু হ্যামিল্টনিয়ান T plus B নয়। ম্যাগনেটিক ফোর্স ভেলোসিটির উপর নির্ভর করে। ম্যাগনেটিক ফোর্স যেটা বলে লরেন্স ফোর্স, সেটা ভেলোসিটির উপর নির্ভর করে। ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফোর্স, ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফোর্সের বেলায় পোটেনশিয়াল এনার্জি লেখা যায় না, তারা কনজারভেটিভ ফোর্স নয়। সেই ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান কিন্তু T plus B নয়। এই সাটলটি আছে কিছু। ক্লাসিক্যাল মেকানিক্সে হ্যামিল্টনিয়ান বের করার একটা তরিকা আছে। সেই তরিকা অনুযায়ী বিশেষ বিশেষ ক্ষেত্রে T plus B হয়, সব ক্ষেত্রে T plus B হয় না। কিন্তু অরিজিনাল যে প্রেসক্রিপশনটা আছে হ্যামিল্টনিয়ান ক্যালকুলেট করার লাগরাঞ্জিয়ান থেকে, ওকে, সেটাই হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান। কোয়ান্টাম মেকানিক্সে সেই হ্যামিল্টনিয়ান ব্যবহার করা হয়, T plus B ব্যবহার করা হয় না, হ্যামিল্টনিয়ান ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আমরা ছোটখাটো সিম্পল সিচুয়েশন যেগুলো আমরা ডিল করি, সেইখানে H equal to T plus B। কিন্তু কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে ম্যাগনেটিক ফোর্স নিয়ে তুমি আলোচনা করবে, সেখানে H equal to T plus B লিখলে তোমার গন্ডগোল হবে। তখন ক্লাসিক্যাল মেকানিক্স এর প্রপার ডেফিনেশন হ্যামিল্টনিয়ান কি ছিল সেটাকে ক্যারি ওভার করতে হবে কোয়ান্টাম মেকানিক্সে। সুতরাং কোয়ান্টাম মেকানিক্স পড়তে গেলে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স পড়া লাগে। ক্লাসিক্যাল মেকানিক্স একেবারে না পড়ে কোয়ান্টাম মেকানিক্স পড়তে আসাটা খুবই বাজে ব্যাপার। ক্লাসিক্যাল মেকানিক্স ছাড়া কোয়ান্টাম মেকানিক্স হয় না। গভীর জ্ঞান যদি চাও, আর যদি এমনি এমনি ভাষা জ্ঞান চাও, সবকিছু হয়। ওকে, এই ক্ষেত্রে যেহেতু আমি কনজারভেটিভ ফোর্স নিয়ে আলোচনা করছি, সেহেতু এবং টাইম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, পোটেনশিয়াল টাইম ইন্ডিপেন্ডেন্ট, সময়ের উপর নির্ভরশীল না, এক নম্বর। আর এটা তাহলে সময়ের কনজারভেটিভ হলে, ফোর্সটা যদি কনজারভেটিভ হয় তাহলে সময়ের উপর নির্ভরশীল হবে না। ফোর্স মুহূর্তে মুহূর্তে চেঞ্জ করছে তাহলে হবে না। ওকে, কনজারভেটিভ ফোর্স বাই ডেফিনিশন টাইম ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আচ্ছা,
ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম ইজ h equal t plus b। এই ক্ষেত্রে হবে আমি যদি শুধু ইলেকট্রিক ফোর্সের মধ্যে নিজেকে কনফাইন রাখি, আমি যদি একটু মাধ্যমে করে আমি এখন ম্যাগনেটিক ফোর্স নেব, তাহলে h equal t plus b লেখা যাবে না, তাহলে ভুল হবে। জি স্যার, ল্যাগ্রাঞ্জিয়ান এই চেঞ্জ ওয়ার্নিং হবে। দিয়ে রাখলাম তোমাকে, রাইট? h equal to সব সময় t plus b নয়। ওকে, আমরা সেটাও আলোচনা করব। ম্যাগনেটিক ফোর্স হলে হ্যামিল্টনিয়ানটা কিভাবে লিখতে হবে সেরকম একটা টপিক নাই আমার আলোচনায়। ওকে, এই আলোচনাটা নিউক্লিয়ার ফিজিক্সে খুব লাগে বলে নিউক্লিয়ার ফিজিক্স আলোচনাটা করি সাধারণত, কিন্তু তোমাদের তো আর নিউক্লিয়ার ফিজিক্স পড়ানোর কোনো স্কোপ হবে না। এটা কিন্তু একটা চ্যাপ্টার বোধহয় আছে, একটা সেকশন বোধহয় আছে পরে, ম্যাগনেটিক ফোর্স হলে হ্যামিল্টনিয়ান কিভাবে লিখতে হয় সেটা একটা আলোচনা বোধহয় পরে থাকবে, হয়তো বা থাকবে। আপাতত h equal to t plus b, এটা কারেক্ট, কারণ আমি শুধু ইলেকট্রিক বল দেখছি। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি অফ পোটেন্ট, দুটো পার্টিকেল, হাফ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ m1 r1 ডট স্কয়ার, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 r2 ডট স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার প্লাস তাদের মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি। হ্যামিল্টনিয়ান কিন্তু মোমেন্টামকে লিখতে হয়, এইটাই হ্যামিল্টনিয়ান। এইটা হ্যামিল্টনিয়ান না, বলতে পারে এটা একই, নিউমারিক্যালি এক, কিন্তু আসলে হ্যামিল্টনিয়ান বলতে এইটা মিন করে। হ্যামিল্টনিয়ান মাস্ট বি এক্সপ্রেসড in terms of r1 r2 in terms of the coordinates and momentum। মোমেন্টামকে যদি ভেলোসিটিকে প্রকাশ করো m1 r1 ডট m1 v1, ম্যাগনেটিক ফোর্স হলে কিন্তু p1 equal to m1 v1 হবে না। এখানে তো p1 মানে কি? p1 মানে হচ্ছে m1 v1, আর এখানে আছে হাফ m1 v1 স্কয়ার, এটাকে লেখা যাবে p1 স্কয়ার বাই 2m1। এখানে মোমেন্টামের সংজ্ঞা দাঁড়ালো ম্যাস টাইমস ভেলোসিটি। ম্যাগনেটিক ফোর্স হলে মোমেন্টামের সংজ্ঞা ম্যাস টাইমস ভেলোসিটি নয়, কারণ মোমেন্টাম দুই প্রকার আছে। ক্লাসিক্যাল মেকানিক্সে যে মোমেন্টামটা আমরা ব্যবহার করি সেটাকে বলে ক্যানোনিক্যাল মোমেন্টাম। এই p1 গুলো কিন্তু ক্যানোনিক্যাল মোমেন্টাম। আর বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি ওই সমস্ত বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানোনিক্যাল মোমেন্টামের সংজ্ঞা থেকে পাই ক্যানোনিক্যাল মোমেন্টামই ম্যাস টাইমস ভেলোসিটি, কিন্তু আসলে ওগুলো ক্যানোনিক্যাল মোমেন্টাম। আর ম্যাস টাইমস ভেলোসিটি ওটাকেও মোমেন্টাম বলে, এটাকে আমরা বলি কাইনেটিক মোমেন্টাম। কারণ ক্লাস 1 থেকে তো শিখে আসছি ম্যাস গুণ ভর, এটা কাইনেটিক মোমেন্টাম। আর ক্লাসিক মেকানিক্সে যে মোমেন্টাম ব্যবহার করি সেটা হচ্ছে ক্যানোনিক্যাল মোমেন্টাম। অবশ্য ক্যানোনিক্যাল মোমেন্টাম আর কাইনেটিক মোমেন্টাম একই হয় 90% সিচুয়েশনে, কিন্তু 10% সিচুয়েশনে এক হয় না, সেখানে গিয়ে গন্ডগোল বাধায় ছাত্ররা, হলেই উল্টাপাল্টা হয়ে যায়। এই ক্ষেত্রে কাইনেটিক মোমেন্টাম আর ক্যানোনিক্যাল মোমেন্টাম সেম। In quantum mechanics, it's a classical Hamiltonian H. In quantum mechanics, all physical observables, H একটা physical observable because H is energy. In quantum mechanics, all physical observables are represented by Hermitian operators. In the coordinate representation, the momentum operator is momentum equal to minus I h cut del operator. এক নম্বর পার্টিকেলের মোমেন্টাম এটা অপারেটর হবে, তাহলে p1 অপারেটর হবে মাইনাস আই এইচ কাট ডেল 1। ডেল 1 মানে কি? ডেলে তো ডেরিভেটিভ থাকে। ডেল 1 মানে হচ্ছে এক নম্বর পার্টিকেলের যে কোঅর্ডিনেটস আছে x1 y1 z1, ওই তিনটা কোঅর্ডিনেট সাপেক্ষে ডেরিভেটিভ নাও, তাহলে ওটা লেখা হবে ডেল 1। আর পজিশন অপারেটর কি? কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে পজিশন অপারেটর কি? পজিশন অপারেটরকে তার আইগেন ভ্যালু দ্বারা রিপ্লেস করা হবে। পজিশন অপারেটর কামস আউট টু বি সিম্পলি আ মাল্টিপ্লিকেটিভ অপারেটর। এখানে আর এক্স থাকলে শুধু এক্স, এক্স ওয়াই জেড হলে এক্স এর পরিবর্তে এক্স অপারেটরের পরিবর্তে
এটা আইগেনভ্যালু, ওকে, এক্স অপারেটর ইকুয়াল টু এক্স, এটা এক্স দ্বারা রিপ্লেস করলে হবে, ফর্মালি লেখা যাবে এক্স অপারেটর ইকুয়াল টু আইগেনভ্যালু এক্স টাইমস আইডেন্টিটি অপারেটর। একইভাবে আর অপারেটর, ভেক্টর আর অপারেটর, ওকে, ইজ আইগেনভ্যালু ভেক্টর আর টাইমস আইডেন্টিটি অপারেটর। তার মানে অপারেটর গুলোকে জাস্ট রিপ্লেস বাই দি আইগেনভ্যালুস, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। তাহলে দি হ্যামিল্টনিয়ান অপারেটর অফ দ্য টু বডি সিস্টেম এই দাঁড়ালো, এই P1 কে লিখবে তুমি মাইনাস আই এইচ কাট ডেল ওয়ান, P1 হয়ে যাবে P1 অপারেটর, আর P1 অপারেটর সমান সমান মাইনাস আই এইচ কাট ডেল ওয়ান অপারেটর। ডেল ওয়ান তো একটা অপারেটর, ডেল ওয়ান তো ডেরিভেটিভ আছে। P2 অপারেটর হয়ে যাবে মাইনাস আই এইচ কাট ডেল টু, আর ভিটা ভি এর মতোই থাকবে, কারণ আর ওয়ান হয়ে যাবে আর ওয়ান ভেক্টরই থাকবে। আসলে আর ওয়ান অপারেটর হয়েছিল, কিন্তু কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে আর ওয়ান অপারেটর আর ওয়ান একই কথা, ভেক্টর আর ওয়ান একই কথা, আর টু একই কথা। ওকে, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর এই দাঁড়ালো, P1 স্কোয়ার যদি করো, P1 স্কোয়ার হয় মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল ওয়ান স্কোয়ার, আর আগে ছিল P1 স্কোয়ার বাই 2m, তাহলে P1 স্কোয়ার দাঁড়ালো মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল ওয়ান স্কোয়ার। ডেল ওয়ান কে অনেকে বলে, এটা কি বলে, নাবলা বলে অনেকে, নাবলা স্কোয়ার, অথবা এটাকে কি বলে, ডেল স্কোয়ার একটা নাম আছে না, ডেল স্কোয়ার কি কোনো নাম আছে না? নাই, ডেল ওয়ান, হ্যাঁ, নাম নাই। ডেল ওয়ান স্কোয়ার অপারেটরটি কি? সরি, এটাকে বলে লাপ্লাসিয়ান, সরি লাপ্লাসিয়ান বলে। ধরো ডেল ওয়ান স্কোয়ার অপারেটর, এটা অপারেটর, এটা স্কেলার অপারেটর, এটা ভেক্টর অপারেটর না। ধরো আমি লিখলাম ডেল ওয়ান স্কোয়ার, এটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর। এটা কি? ওয়ান মানে আমি এখানে ওয়ান মানে হচ্ছে যে ডেল ওয়ানের মধ্যে যে ডেরিভেটিভ গুলো থাকবে, সেই ডেরিভেটিভ গুলো হবে উইথ রেসপেক্ট টু দ্য কোঅর্ডিনেটস অফ পার্টিকেল ওয়ান। পার্টিকেল ওয়ানের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1। তাহলে ডেল ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, এখানে লেখা, এখানে তেল পড়েছে লেখা যাচ্ছে না, আমি একটু সাইডে লিখছি। ডেল ওয়ান স্কোয়ার হচ্ছে partial d2 by dx1 squared plus partial d2 by dy1 squared plus partial d2 by dz1 squared. x1 y1 z1 হচ্ছে পার্টিকেল 1 এর তিনটা কোঅর্ডিনেট। একইভাবে ডেল 2 স্কোয়ার যদি করো, তাহলে x1 স্কোয়ার না লিখে এখানে লিখবে x2 স্কোয়ার y2 স্কোয়ার 2 স্কোয়ার, এভাবে যাবে আর কি। ওকে, আবার শেয়ার স্ক্রিন করি। তাহলে এই দাঁড়ালো আর কি হ্যামিল্টনিয়ান অপারেটর ইন দ্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। আমরা কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে থাকবো, আমরা যে সলিউশনটা করব হাইড্রোজেন অ্যাটমে, সেটা কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে আমরা সলিউশনটা করব। সেই কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে হ্যামিল্টনিয়ান অপারেটর অফ দ্য টু বডিজ ইজ minus h square 2m del 1 square. This represents the kinetic energy of body number 1. Kinetic energy operator particle 1 minus h square by 2 m2 del 2 squared represents the kinetic energy operator for particle number 2. Or 8 হবে potential energy due to the mutual interaction between particle 1 and 2. ভিটা কেমন ধরনের ফাংশন হবে ডিপেন্ড করে ইন্টারঅ্যাকশনটা কি, কিন্তু যেমন ধরনের ফাংশন হোক না কেন, দ্যাট ফাংশন মাস্ট বি এ ফাংশন অফ মড r1 minus r2। r1 r2 এইভাবে আসতে হবে, মড r1 r2 হচ্ছে 1 এবং 2 এর মধ্যে দূরত্ব, জাস্ট দূরত্ব একটা পজিটিভ সংখ্যা, এই জন্য মড।
ওকে, তাহলে এখানে ডেল ওয়ান স্কোয়ার এখানে লেখা ছিল, ডেল ওয়ান স্কোয়ার হচ্ছে এইটা, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য কোঅর্ডিনেটস of particle 1, Laplacian with respect to coordinates of particle 1, তার মানে del 1 square. This is the Laplacian operator with respect to the coordinates of particle 2. Laplacian operator উপরে একটা ভেক্টর দিতে পারো অথবা নাও দিতে পারো। স্কোয়ারটা বাদ দিয়ে যদি del 1 লিখি, স্কোয়ারটা ধরো বাদ দিলাম, শুধু আমি যদি স্কোয়ারটা বাদ দিয়ে ধর, আমি স্টপ শেয়ার করছি আবার, ডেল ওয়ান, আমি যদি ডেল ওয়ান লিখি শুধু, এটা একটু ভুল হবে, ডেল ওয়ান বলে কিছু নাই, ডেল ওয়ান অপারেটর, ভেক্টর অপারেটর বলে আছে, একটা ভেক্টরের স্কোয়ার করছো, তাহলে একটা ভেক্টর আছে এ, এটা স্কোয়ার করছো, এ ডট এ, এটাই ভেক্টরের স্কোয়ার। এই স্কোয়ারটা কিভাবে লিখবে? তুমি দুইভাবে লিখতে পারো, ভেক্টরের স্কোয়ার, এখানে আমি দিতে পারলাম যে এ ভেক্টর স্কোয়ার, এ ভেক্টরের স্কোয়ার, কোথায় দেখা যাচ্ছে না কেমন, এই যে এ ভেক্টর স্কোয়ার, ভেক্টরের স্কোয়ার আর ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার একই জিনিস। এখানে স্কোয়ার করে এখানে অ্যারো দিবা, দিতে পারো, নাও দিতে পারো, রাইট? একটা ভেক্টর এ, এটা স্কোয়ার করলাম, স্কোয়ার করা মানে এটা ম্যাগনিটিউডের স্কোয়ার করলাম, মডুলাসের স্কোয়ার করলাম। একটা ভেক্টর স্কোয়ার করে আরেকটা ভেক্টর পাই না, একটা ভেক্টর স্কোয়ার করে একটা স্কেলার পাই, কোন কোন রুল অনুযায়ী স্কেলার পাই? এ ডট এ করে। এখানে ভেক্টর এ দিতে পারো, সেভাবে আমি ভেক্টর ডেল ওয়ানের উপরে ভেক্টরটা দিয়েছি, ডেল ওয়ানের উপরে ভেক্টরটা আমি নাও দিতে পারতাম ইচ্ছা করলে নোটেশনে। ডেল ওয়ান একটা ভেক্টর অপারেটর, শুধু ডেল ওয়ান লিখলে ভেক্টর দিয়ে লিখতে হবে। ডেল ওয়ান লিখতে পারো? ডেল ওয়ান কি লিখতে পারবে তোমরা? পারো কিনা? না পারলে কিন্তু মাস্টার্স ডিগ্রি করা উচিত না, তোমরা ইউ ড্রপ আউট ফ্রম মাস্টার্স ডিগ্রি, রাইট? ডেল ওয়ান তো একটা ভেক্টর অপারেটর, এটা একটা এবং এটা ভেক্টর অপারেটর, এটা তিনটা কম্পোনেন্ট আছে, যেমন আই হ্যাড, ডেল ওয়ান এক্স কম্পোনেন্ট হচ্ছে পার্শিয়াল ডি এক্স ওয়ান প্লাস ডেল ওয়ান অফ ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট হচ্ছে, সেটা একটা ডেরিভেটিভ অপারেটর ডি বাই ডি এক্স টু, এক্স টু না ওয়াই ওয়ান, এটা জেড কম্পোনেন্ট কে হ্যাড পার্শিয়াল ডি বাই ডি এক্স কি বলে জেড ওয়ান। এটা ডেল ওয়ান ভেক্টর, ডেল ওয়ানটা একটা ভেক্টর এবং এট দ্য সেম টাইম এটা অপারেটরও, এটা একটা ভেক্টর অপারেটর। এটা স্কোয়ার করো, একটা ভেক্টর স্কোয়ার করে কিভাবে? ডেল ওয়ান ডট ডেল ওয়ান, এটাকে কিভাবে প্রকাশ করে? ডেল ওয়ান ভেক্টর স্কোয়ার, অথবা ডেল ওয়ান উপরে ভেক্টর চিহ্ন না দিয়ে স্কোয়ার, একই। এবং এটা কিভাবে করবে? ডেল ওয়ান ডট ডেল ওয়ান, এইভাবে তো করবে। এখন এই ভেক্টরের স্কোয়ার যদি করে, একটা ভেক্টর যদি তিনটা কম্পোনেন্ট থাকে, এ এক্স, এ ওয়াই, এ জেড, তাহলে ওই তিনটা কম্পোনেন্ট সাপেক্ষে ভেক্টরের ডট উইথ রেসপেক্ট ইটসেলফ কি? এটা যদি এ এক্স হয়, এ এক্স দুইবার, তাহলে ডি টু বাই ডি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ডি টু বাই ডি ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ডি টু বাই ডি জেড ওয়ান স্কোয়ার, এইভাবে লিখতে হবে। এগুলো আমরা করে থাকি, এগুলো ভেক্টর ক্যালকুলাস যারা করে তাদের এগুলো ডাল ভাত হয়ে যায়। ভেক্টর ক্যালকুলাস তোমাদের জানতে হবে, ক্যালকুলাস 3, ওকে? যদি ইয়ে হয় তাহলে ক্যালকুলাস একটা বই নিয়ে এগুলো করে ফেলতে পারো, ওকে? Since V depends only on mod R1 minus R2, that is V depends on, দেখো, XYZ কিন্তু
x1 minus x2 আলাদা করে x1 x2 ফাংশন না, x1 x2 আছে কিন্তু এই কম্বিনেশন আছে x1 minus x2, ওই ফাংশনের ভিতরে y1 এবং y2 আছে কিন্তু এই কম্বিনেশনে থাকতে হবে y1 minus y2 এবং z1 minus z2 এই কম্বিনেশনে থাকতে হবে। is a function of x1 minus x2 y1 minus y2 z minus, তাহলে এভাবে লেখা যেতে পারতো is a function of x1 y1 z1 x2 y2 z2, 6টা কোঅর্ডিনেটের ফাংশন কিন্তু যেমন তেমন ফাংশন না, ওই ফাংশনে x1 x2 এইভাবে থাকতে হবে সবসময়, x1 minus x2 এই কম্বিনেশনে থাকতে হবে। তাহলে x1 minus x2 1 by x1 minus x2 হতে পারে, অথবা x1 minus x2 1 minus x1 x2 mod ওইভাবে থাকতে হবে, mod x1 minus x2, তাহলে হয় 1 by x1 minus x2 mod থাকতে পারে, অথবা x1 minus x2 স্কয়ার, এটা স্কয়ার করলে আর mod লেখার ইয়ে হয় না, অথবা x1 minus x2 mod কিউব ওইভাবে থাকতে পারে, কিন্তু x1 কিউব x2 কিউব আলাদাভাবে ওইভাবে থাকবে না। এটা ফাংশন অফ 6 কোঅর্ডিনেটস, এটা বিশেষ টাইপের ফাংশন। It's a function of x1 minus x2 y1 minus y2 z1 minus z2। এখন এটা হচ্ছে বিরাট একটা ট্রিক, এটা ফিজিক্সে একটা খুব বিখ্যাত ট্রিক। টু বডি সেন্ট্রাল ফোর্সের আওতায় দুটো বডি যদি ইন্টারঅ্যাক্ট করে তাহলে ওই টু বডি প্রবলেমকে ডিসক্রাইব করার জন্য আমি আমার কোঅর্ডিনেটস r1 r2 নেব না। আমি যদি বলি কোঅর্ডিনেট r1 ভেক্টর, আসলে r1 মানে তিনটা কোঅর্ডিনেট, আমার কোঅর্ডিনেটস x1 y1 z1 এবং x2 y2 z2 নেব না, আমার কোঅর্ডিনেটস r1 ভেক্টর r2 ভেক্টর নেব না, r1 ভেক্টর মানে x1 y1 z1, r2 নেব না। তার পরিবর্তে আমি একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করব, চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে নতুন ভ্যারিয়েবল গুলোই হবে আমার কোঅর্ডিনেটস। ওকে, কেন চেঞ্জ অফ ভ্যারিয়েবল করতে হবে বলো দেখি? আমি যদি টু বডি পোটেন্ট হ্যামিল্টনিয়ান, এই হ্যামিল্টনিয়ান নিয়ে যেটা লজিক্যালি বিকামস এ ফাংশন অফ r1 minus r2, তার মানে ফাংশন অফ x1 y1 z1 and x2 y2 z2, এর বিশেষ ফাংশন ইজ এ ফাংশন অফ x1 minus x2 y1 minus y2 mod z1 minus z2। এই ধরনের ফাংশন যদি হয় তাহলে আমি x1 y1 z1 x2 y2 z2, অর্থাৎ x1 y1 z1 বলতে অনেক কষ্ট লাগে, তাই বলবো r1 r2 বলবো, r1 r2 আমার কোঅর্ডিনেটস নেব না। কেন নিলে অসুবিধা কোথায়? ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, আমার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট এই হ্যামিল্টনের নিয়ে যখন আমি আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করবো এইচ সাই ইকুয়াল টু ই সাই, আমার কোঅর্ডিনেটস আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস নিতেই পারবো না। ওকে, r1 r2 নাও চলবে না। কেন? r1 r2 নিলে কিন্তু আমি সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করতে পারবো না। কাইনেটিক এনার্জিতে r1 r2 আলাদা হয়ে গেছে। r1 মানে হচ্ছে x1 y1 z1, এখানে শুধু x1 y1 z1 আছে, এই প্রথম টার্মে শুধু x1 y1 z1 আছে, এখানে x2 y2 z2 নাই। দ্বিতীয় টার্মে শুধু x2 y2 z2 আছে, এখানে x1 y1 z1 নাই। এইখানে এই ছটাই আছে, x1 y1 z1 আছে, x2 y2 z2 আছে, ওদেরকে আলাদা করা যাবে না, ওদেরকে আলাদা করা যাবে না। ইটস এ ফাংশন অফ r1 minus r2 mod। এটা যদি এমন হতো, এই ভিটা যদি এমন হতো, ইটস এ ফাংশন অফ mod r1 and function of mod r2 plus function of r1 plus function of r2, তাহলে এখানে যে ফাংশন অফ r1 ছিল সেটা নিয়ে বসাতাম এটার সঙ্গে, এখানে যে দ্বিতীয় ফাংশন ছিল ফাংশন অফ r2 এটা বসাতাম এটার সঙ্গে, তখন বলতাম যে হ্যামিল্টনিয়ান দুই ভাগে ভাগ হয়ে গেল, হ্যামিল্টনিয়ানকে দুটো টার্মের সাম হিসাবে লিখবো, একটা টার্মে শুধু x1 y1 z1 আছে, আরেকটা টার্মে শুধু x2 y2 z2 আছে, ফলে সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে। আপাতত x1 y1 z1 নিয়ে একটা ইকুয়েশন লেখা যাবে, x2 y2 z2 নিয়ে আরেকটা
লেখা যাবে। প্রথম ধাপে তো করা গেল সেপারেশন অফ টেকনিক, দ্বিতীয় ধাপে সেপারেশন অফ টেকনিক অ্যাপ্লাই করতে গেলে হয়তো দ্বিতীয় ধাপে আর x1 y1 z1 রাখা চলবে না। দ্বিতীয় ধাপে ধরো তোমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস যেটা হবে সেটা দ্বিতীয় ধাপের ব্যাপার। প্রথম ধাপেই তো তুমি সেপারেশন ভ্যারিয়েবল করতে পারছো না, R1 R2 সেপারেট করতে পারছো না, কারণ এই ফাংশন তো এইভাবে লেখা যাবে না। It's not a function of R1 plus function of R2. It's a function of mod R1 plus R2. R1 R2 একসঙ্গে নিশ্চিত অবস্থায় থাকবে, x1 minus x2 থাকবে। যেমন কুলম্ব পোটেনশিয়াল যদি হয়, এই ভিটা হবে এইরূপ, আমি ভিটা লিখছি ধরো এইরূপ যদি হয়, v mod R1 minus R2, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ওকে, এটা যদি হয় 1 over z e squared over mod R তো r মানে mod R1 minus R2, এটা যদি হয় এইরূপ, এটা কি এভাবে লেখা যাবে? ফাংশন অফ mod R1 প্লাস another function of mod R2, এটা তো লেখা যাবে না। এখানে R1 R2 তো একসঙ্গে আছে, তার মানে x1 minus x2 y1 minus y2, এটা কি? এটা যদি আবার লেখো এইভাবে, ইকুয়াল টু মাইনাস z e squared square root of x1 minus x2 squared plus y1 minus y2 squared plus whole squared plus z1 minus z2 whole square. এটা কি x1 x2 আলাদা করে লেখা যাবে এই ফাংশনে? যাবে না। It is not a function of x1 y1 z1 and another function of x2 y2 z2. এভাবে হলে কিন্তু আমি প্রথম ধাপে সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করতে পারতাম। পোটেনশিয়াল x1 y1 z1 আর x2 y2 z2 আলাদা হয়ে গেছে, আর কাইনেটিক এনার্জি তো আলাদা করে আছেই, কিন্তু এখন আমি পারবো না। সেই জন্য আমাকে একটা ট্রান্সফরমেশন করে নিতে হচ্ছে। R1 R2 থেকে আরো দুটো ভেক্টরে যাব, ওই নতুন দুটো ভেক্টরে যে কোঅর্ডিনেটস গুলো আছে সেই কোঅর্ডিনেটস গুলোকে আমার ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করব। এই নতুন দুটো ভেক্টর ব্যবহার করে আমি প্রথম ধাপে সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করতে পারবো। সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক খুব গুরুত্বপূর্ণ টেকনিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য। তোমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বই খুঁজে নিয়ে সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিকটা একটু ঝালিয়ে নিও। ওকে, শেয়ার স্ক্রিন করে, এইটা কিন্তু বিরাট ট্রিক। তাহলে ভি যদি R1 minus R2 এটার মডুলাসের ফাংশন হয় পোটেনশিয়াল এনার্জি, তাহলে কেমন ধরনের ট্রান্সফরমেশন করলে আমি সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করতে পারবো? এটা একটা বিরাট ট্রিক। আমি নতুন ভ্যারিয়েবল যাব, এই অরিজিনাল ভেক্টর হচ্ছে R1 R2, R1 হচ্ছে একটা অরিজিনের সাপেক্ষে ল্যাবরেটরি সিস্টেম, ধরো ল্যাবে একটা অরিজিন ধরেছি, ও সেই অরিজিনের সাপেক্ষে 1 নম্বর পার্টিকেলের রেডিয়াস ভেক্টর। এই রেডিয়াস ভেক্টরের 3টা কম্পোনেন্ট আছে, x1 y1 z1। এই x1 y1 z1ই হচ্ছে পার্টিকেল 1 যে লোকেশনে আছে সেই 3টা কোঅর্ডিনেট। অবশ্যই এই কোঅর্ডিনেট গুলো সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, কারণ 1 নম্বর পার্টিকেল এবং 2 নম্বর পার্টিকেল উভয়ই মুভ করতে পারবে। ওকে, তাহলে আমি R1 R2 দিয়ে আমি খুব ন্যাচারালি হ্যামিল্টনিয়ানটা লিখেছি R1 এবং R2 ব্যবহার করে। Potential energy function becomes a function of mod R1 minus R2. এখন আমি R1 R2 ব্যবহার না করে I'll use two other vectors. একটা ভেক্টর হবে ক্যাপিটাল R, আর একটা ভেক্টর হবে ছোট হাতের r। ক্যাপিটাল R হবে এইরূপ, M1 R1
যোগ m2 r2 ডিভাইড বাই m1 m2। এটা কি বলো দেখি, ক্যাপিটাল আরটা কি? এটা হচ্ছে সেন্টার অফ মাস। center of mass. পার্টিকেল 1 এবং 2 এর সেন্টার অফ মাস হচ্ছে ক্যাপিটাল আর। সেন্টার অফ মাস হচ্ছে r1 r2 এর একটা অ্যাভারেজ। অ্যাভারেজে বাংলা কি? একটা অ্যাভারেজ বাংলা হচ্ছে মিন। মিন মানে মিন হচ্ছে আরেকটা ইংলিশ শব্দ। অ্যাভারেজ গড়। r1 r2 এর একটা গড় করে ক্যাপিটাল আর পাই। কেমন ধরনের গড় করেছি? এটা কি সিম্পল গড়? ইজ ইট সিম্পল মিন না ওয়েটেড মিন? Weight means কেমন ধর ওয়েটেড মিন? ওয়েট ফ্যাক্টরটা কি? এখানে ওয়েট ফ্যাক্টরটা কি? ওয়েট ফ্যাক্টর হচ্ছে ম্যাস। mass. r1 কে একটা ওয়েট ফ্যাক্টর দিয়ে গুণ দিচ্ছি, সেই ওয়েট ফ্যাক্টর কি? ম্যাস, এক নম্বর পার্টিকেলের ম্যাস ডিভাইড বাই দ্য টোটাল ম্যাস। 2 নম্বরকে একটা ওয়েট ফ্যাক্টর দিয়ে গুণ দিচ্ছি। ওয়েটটা কি? 2 নম্বর পার্টিকেলের 2 নম্বর পার্টিকেলের ম্যাস ডিভাইড বাই টোটাল ম্যাস। ওয়েট ফ্যাক্টর হচ্ছে প্রত্যেকটা পার্টিকেলের প্রত্যেকটা r1 এর ওয়েট কি? r1 এর ওয়েট হচ্ছে mass of particle 1 as a fraction of the total mass of the system. r2 এর ওয়েট কি? 2 নম্বর পার্টিকেলের ম্যাস, শুধু ম্যাস না, 2 নম্বর পার্টিকেলের ফ্র্যাকশনাল ম্যাস। কার সঙ্গে? কার ফ্র্যাকশন? টোটাল ম্যাসের ফ্র্যাকশন, টোটাল সিস্টেমের টোটাল ম্যাসের ফ্র্যাকশন। 2 নম্বর পার্টিকেলের ম্যাস ওই সিস্টেমের টোটাল ম্যাসের কত শতাংশ? ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশনের বাংলা কি? ভগ্নাংশ। এই সেই ভগ্নাংশটাই হচ্ছে ওয়েট, ফ্র্যাকশন। 2 নম্বর পার্টিকেল অ্যাজ এ ফ্র্যাকশন, শুধু কিলোগ্রামে না, ফ্র্যাকশনে, টোটাল ম্যাসের ফ্র্যাকশনে কত? m2 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে 2 নম্বর পার্টিকেলের ওয়েট। এক নম্বর r1 এর ওয়েট কত? 1 নম্বর পার্টিকেলের ম্যাস ডিভাইডেড বাই m1 প্লাস m2, ফ্র্যাকশনাল ম্যাস অফ পার্টিকেল 1। r2 এর ওয়েট হচ্ছে ফ্র্যাকশনাল ম্যাস অফ পার্টিকেল 2, কারণ ওয়েট ফ্যাক্টরগুলো যোগ দিলে 1 করতে হবে। 1 নম্বর পার্টিকেলের ওয়েট যোগ 2 নম্বর পার্টিকেলের ওয়েট করলে হতে হবে 1। এভাবে তো ওয়েটেড মিন করে। এইভাবে ওয়েট ম্যাস, ফ্র্যাকশনাল ম্যাসকে ওয়েট ধরে আমি যদি রেডিয়াস ভেক্টর গুলোর মিন, ওয়েটেড মিন ক্যালকুলেট করি, এইটাই হবে সংজ্ঞা অনুযায়ী ওই দুটো পার্টিকেলের সেন্টার অফ ম্যাসের রেডিয়াস ভেক্টর, ক্যাপিটাল আর। আর ছোট হাতের আর কি? ছোট হাতের আর কে বলে রিলেটিভ ভেক্টর, r1 মাইনাস r2। এবার সঙ্গে আমি ইচ্ছা করলে r2 মাইনাস r1 করতে পারতাম, কারণ আমার এখানে আছে v as a function of mod r1 minus r2। mod r1 minus r2 যদি আছে, তাহলে আমি এখানে mod r1 minus r2 আর mod r2 minus r1 ওইভাবে লিখতে পারতাম, একই কথা। mod of r1 minus r2 আর mod of r2 minus r1 একই কথা। কিন্তু আমি যখন রিলেটিভ ভেক্টর ডিফাইন করব ছোট হাতের আর, তখন আর তো mod দিয়ে ডিফাইন করছি না, আমি r1 minus r2 এভাবে করতে পারি। তুমি যদি চাও করো, সবাই এইভাবে করে, অথবা তুমি চাইলে r2 minus r1 করতে পারো। r1 minus r2 যদি করো, তাহলে এটা কোন ভেক্টরটা? এই ভেক্টরটা হচ্ছে 2 নম্বর পার্টিকেলের যে জায়গায় আছে, 2 নম্বর পার্টিকেলের অবস্থান থেকে 1 নম্বর পার্টিকেলের অবস্থানের দিকে যদি একটা ভেক্টর আঁকো, সেই ভেক্টরটা হচ্ছে r minus r2। আর r2 minus r1 লিখলে সংজ্ঞা অনুযায়ী, ভেক্টর আর সংজ্ঞা অনুযায়ী তুমি লিখতে r2 minus r1 লিখতে পারতে, অসুবিধা হতো না। তখন তোমাদের ভেক্টরটা দিক পরিবর্তন হয়ে গেছে, মান একই আছে, দিক পরিবর্তন হয়েছে। যেহেতু আমি ভেক্টর আর এর মান তাই পোটেনশিয়াল এনার্জির ভেতরে আছে, দিকের উপরে নির্ভরশীল না, ফলে দিক যাই নাও না কেন, ডাজন্ট ম্যাটার। এটা আমি ছবি এঁকে দেখাতে চাচ্ছি। এটা আবার স্টপ শেয়ার করি। এই আমার কোঅর্ডিনেট সিস্টেম, এটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এক্স ওয়াই জেড 3টে কোঅর্ডিনেট আছে, 3টে কোঅর্ডিনেট দেখাচ্ছি না। এটা অরিজিন। কোন একটা বিশেষ মুহূর্তে ধরো এখানে পার্টিকেল 1টা অবস্থিত, এখানে পার্টিকেল 2টা অবস্থিত, 1 এবং 2 এর অবস্থান পরিবর্তিত হচ্ছে, রাইট? এটা একটা বিশেষ মুহূর্তের চিত্র।
কোথায় গেল 1 and 2? ওকে, এই মুহূর্তে R1 কত? এই অরিজিন থেকে 1 নম্বর পর্যন্ত যে দূরত্ব, যে রেডিয়াস ভেক্টর, এটাকে বলা হবে R1. R1 is a function of time. R1 এর 3টা কম্পোনেন্ট আছে, x1, y1, z1. ওই 3টা কম্পোনেন্ট হচ্ছে এই লোকেশন, এই পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দিস কোঅর্ডিনেট সিস্টেম। এই মুহূর্তে R2 ভেক্টর হচ্ছে 2 নম্বর পার্টিকেলের রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে R2 ভেক্টর। R2 ভেক্টরের 3টা কম্পোনেন্ট আছে, x2, y2, z2. ওকে, x2, y2, z2 হচ্ছে 2 নম্বর পার্টিকেলটা যে লোকেশনে আছে ওই লোকেশনটার 3টা কোঅর্ডিনেট, x2, y2, z2 উইথ রেসপেক্ট টু দিস কোঅর্ডিনেট ফ্রেম। 1 নম্বর পার্টিকেল এবং 2 নম্বর পার্টিকেলটা মধ্যে এইটা লাইন, এই লাইন জয়েন করলে এই লাইন হয়। এই মুহূর্তে 1 নম্বর এবং 2 নম্বর পার্টিকেল যদি জয়েন করে একটা লাইন আঁকি, ওই ড্যাশ লাইন হলো। সেন্টার অফ ম্যাসটা কোথায় আছে? সেন্টার অফ ম্যাসটা ওইভাবে যদি করি, ওয়েটেড মিন যদি করি, ক্যাপিটাল আর কে যদি এইভাবে করি, m1 r1 প্লাস m2 r2 m1 প্লাস m2, এইভাবে যদি করি, তাহলে দুটো পার্টিকেলের সেন্টার অফ ম্যাস অবস্থান কোথায় থাকে? ওই দুটো পার্টিকেলকে জয়েন করে যে লাইনটা আঁকি, ওই লাইনের উপরে কোনো এক জায়গায় থাকে। ওই লাইনের উপরে কোন জায়গায় সেটা ডিপেন্ড করে m1 m2 মানের উপরে। m1 m2 মান যদি সমান হয় তাহলে ঠিক ওই যে লাইন আঁকা হলো 1 এবং 2 কে জয়েন করে, ওই লাইনের ঠিক মধ্যবিন্দুতে থাকবে। 2 নম্বরের পার্টিকেল যে ম্যাস যদি বেশি হয় 1-এর তুলনায়, তাহলে সেন্টার অফ ম্যাসটা থাকবে 2 নম্বর পার্টিকেলটার অবস্থানের কাছাকাছি। ধরো 2 নম্বর বেশি, ধরো সেন্টার অফ ম্যাস থাকতে হবে এই জায়গায়। আচ্ছা, এখন যদি আমার 2টা পার্টিকেল না থেকে যদি 3টা পার্টিকেল থাকতো, আমার যদি 3 পার্টিকেল সিস্টেম হতো, তাহলে 3 পার্টিকেল সিস্টেমের সেন্টার অফ ম্যাসটা কোথায়? ওইটা ওই যে 2টা পার্টিকেল জয়েন করে এই লাইনের উপরে এভাবে বলা যাবে না। তখন তো 3টা পার্টিকেল থাকলে আমি 3টা লাইন আঁকতে পারবো। 1 এবং 2 জয়েন করে একটা লাইন, 1 এবং 3 জয়েন করে আরেকটা লাইন, 2 এবং 3 জয়েন করে একটা লাইন। তাহলে সেন্টার অফ ম্যাস কোথায়? কোন লাইনের উপরে না, সেন্টার অফ ম্যাসটা একটা মাঝামাঝি কোথাও। ওই ট্রায়াঙ্গেলের একটা ত্রিভুজ পাবে, ওই লাইনগুলো দিয়ে ওই ত্রিভুজের মধ্যে কোন এক জায়গায়, কোন জায়গায় ডিপেন্ড করে m1 m2 m3 ম্যাস কোথায়। আর দুটো পার্টিকেল থাকলে সেন্টার অফ ম্যাস ক্যালকুলেট করা খুব সোজা। সেন্টার অফ ম্যাসের লোকেশনটা ওই দুটো পার্টিকেল জয়েন করে যে লাইনটা হবে সেই লাইনের উপরে কোন এক জায়গায় থাকবে। কোন জায়গায় থাকবে সেটা ডিপেন্ড করে m1 m2 ম্যাস কত। সমান হলে লাইনের মধ্যবিন্দু থাকবে। 1 নম্বর পার্টিকেলের ম্যাস বেশি হলে ওইটা 1 নম্বরের কাছাকাছি অবস্থান হবে। ওই লাইনের উপরেই 1 নম্বরের কাছাকাছি, কত কাছে ডিপেন্ড করে 1 নম্বর পার্টিকেলের ম্যাস 2 এর তুলনায় কত গুণ বেশি, কতটুকু বেশি। আর 2 নম্বর পার্টিকেলের ম্যাস যদি থাকে তাহলে সেন্টার ম্যাস ওই লাইনের উপরেই থাকবে, কিন্তু 2 নম্বর পার্টিকেলের কাছাকাছি। ধরো আমার সেন্টার ম্যাস 2 নম্বর পার্টিকেলটা হেভি, সেন্টার ম্যাসটা এই জায়গায় আছে, তাহলে এইটা হচ্ছে এই মুহূর্তে সেন্টার ম্যাসের রেডিয়াস ভেক্টর। এই সেন্টার ম্যাসের 3টা কোঅর্ডিনেট আছে, বড় হাতের x, বড় হাতের y, বড় হাতের z। তাহলে সেন্টার ম্যাসের রেডিয়াস ভেক্টর ফ্রম দ্য সেম অরিজিন বড় হাতের r। ওকে, এইভাবে লিখলাম। ক্যাপিটাল আর হচ্ছে সেন্টার ম্যাসের কোঅর্ডিনেটস। এই যে সিস্টেম নিয়ে আলোচনা করছি 1 এবং 2, আর ক্যাপিটাল আর হচ্ছে ওই 2 বডি সিস্টেমের সেন্টার ম্যাস যেটা আছে সেই সেন্টার কোঅর্ডিনেট, সেন্টার ম্যাসের রেডিয়াস ভেক্টর। ওই রেডিয়াস ভেক্টরের 3টা কম্পোনেন্ট আছে, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড। এই 3টা কম্পোনেন্ট হচ্ছে সেন্টার ম্যাস যে লোকেশনে আছে সেই লোকেশনের 3টা কোঅর্ডিনেট হচ্ছে ওই রেডিয়াস ভেক্টর ক্যাপিটাল আর এর 3টা কম্পোনেন্ট। আর 1 এবং 2 এর মধ্যে একটা রিলেটিভ ভেক্টর করছি। 1 এবং 2 কে জয়েন করে একটা ভেক্টর আঁকবো। ভেক্টরটা 2 থেকে 1 এর দিকে যাবে না 1 থেকে 2 এর দিকে যাবে, সেটা তুমি কিভাবে সংজ্ঞায়িত করো সেটার উপরে। আমি যদি রিলেটিভ ভেক্টর ছোট হাতের আর এইভাবে সংজ্ঞায়িত করি r1 - r2, এটা তোমার ব্যাপার, তুমি করো। আমি r1 - r2 করলাম, তাহলে ভেক্টরটা কোন দিকে হবে? ভেক্টর
এক এবং দুইকে জয়েন করবে, জয়েন করে তো দুই দিক আছে, একের দিকে না একের বিপরীতে, এবং দুইকে জয়েন করে একটা ভেক্টর আঁকবো। ভেক্টরটা এখানে আঁকতে পারতাম, কিন্তু এখানে আঁকলে ক্লাটার্ড হয়ে যাবে, একটু উপর দিয়ে আঁকি। এক এবং দুইকে জয়েন করে, ওকে, এক এবং দুইকে জয়েন করে এই লাইনের পারপেন্ডিকুলার, এক এবং দুইকে জয়েন করে একটা লাইন আঁকলাম। এই লাইনটা এই লাইনের প্যারালাল। অ্যারো কোন দিকে দিবে? ছোট হাতের অ্যারো কোন দিকে যাবে? দুই থেকে একের দিকে যাবে, ওই দিকে যাবে অ্যারোটা, না উল্টা দিকে যাবে? এখানে আছে R1 মাইনাস R2, তাহলে অ্যারো যাবে দুই থেকে একের দিকে, দুইয়ের লোকেশন থেকে একের লোকেশন, ঠিকই আছে, অ্যারো ওই দিকে। এটা ছোট অ্যারোটা এখানে যদি আঁকতাম, তাহলে এখানে এইভাবে আঁকতাম, এটা হবে ছোট হাতের আর। অ্যারো যেদিকে দাও না কেন তোমার ঠিকই আছে, অ্যারো দুই থেকে একের দিকে যাবে না এক থেকে দুই দিকে যাবে, সেটা তোমার ব্যাপার। আমি যদি এখানে R1 মাইনাস R2 না লিখে R2 মাইনাস R1 লিখতাম, তাহলে এখন অ্যারোটা উল্টা করে দিতাম, এক থেকে দুইয়ের দিকে। আরটাকে বলে রিলেটিভ ভেক্টর, ছোট হাতের আরটাকে বলে রিলেটিভ ভেক্টর, বড় হাতের আরটাকে বলে সেন্টার অফ ম্যাসের ভেক্টর, সেন্টার অফ ম্যাসের রেডিয়াস ভেক্টর। Where capital R is the radius vector of the center of mass CM of the system. এই সিস্টেম হচ্ছে আমাদের এই দুটো পার্টিকেল, and little r is the relative vector of the system, of the relative vector between the two particles of the system. In terms of the new variables capital R and little r, আসলে এখানে কথাটা একটু ভুল। আমার ভ্যারিয়েবল আসলে ক্যাপিটাল আর লিটল আর বলতে পারো ভ্যারিয়েবল, আসলে এখানে তিনটা। ইন টার্মস অফ দ্য নিউ ভ্যারিয়েবলস ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, এন্ড লিটল এক্স, লিটল ওয়াই, লিটল জেড। এটা তিনটা কম্পোনেন্ট, x1, y1, z1। এটা তিনটা কম্পোনেন্ট, x2, y2, z2। আরের তিনটা কম্পোনেন্ট x, y, z। x কিভাবে পাবে? x পাবে x1 মাইনাস x2। y কিভাবে পাবে? y1 মাইনাস y2। z কিভাবে পাবে? z1 মাইনাস z2। তাহলে আসলে এখানে ছটা ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবল না। এটা বাঁচানোর জন্য ভেক্টর দিয়ে লিখেছি ক্যাপিটাল আর এবং লিটল আর, মানে এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড। এখানে আছে আরো তিনটা, লিটল এক্স, লিটল জেড। এখানে এই কথাটা দেখে অনেকে তুমি ভাবতে পারো যে আমার ভ্যারিয়েবল দুটো, আসলে দুটো না, ছটা। In terms of the new variables capital R and little r, এটা এখানেই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে ফেলবো, R1 R2 নেব না। ওখানে একটু ভুল করে বলছি, R1 R2 না, আসলে ভ্যারিয়েবল x1 y1 z1 এবং x2 y2 z2। R1 is a vector formed with x1 y1 z1। কিন্তু এত কথা না বলে একটু কথা বাঁচানোর জন্য একটু ভুল করে কথা বলি আমরা। আমি বারবার আমাদের বলি, একটু ভুল করে আমরা অনেক সময় কথা বলি, কথাটাকে শর্ট করার জন্য। সবসময় এত অ্যাকুরেটলি কথা বললে বিরক্তিকর, যে শোনে তার জন্য বিরক্তি, যে বলে তার জন্য বিরক্তিকর। এগুলো তো আমরা জানি কি মিন করছি, একটু ভুল করে বললো শ্রোতা কোনো অসুবিধা হবে না। শ্রোতা যদি একেবারে নয়া শ্রোতা না, এগুলো জীবনে কোনোদিন শোনে নাই, তার জন্য একটু অসুবিধা হবে, কিন্তু কদিন পরে আর অসুবিধা হবে না, তখন শ্রোতাই কাছে বিরক্ত হবে যে বক্তা সেই যদি কারেক্ট বলার জন্য দীর্ঘায়িত করে বলে। কিন্তু ভুল বলাটাই তার জন্য সুবিধাজনক হবে, কারণ ভুল বললে সংক্ষেপে বলা যায়। এটা এত গুরুত্বপূর্ণ ভুল না যে কথার মানেই পাল্টে যায়, তা না। যে সমস্ত ভুলে কথার মানেই পাল্টে যাবে সেই ভুল তো তুমি করবেই না। তারপরে আমরা ভুল করি, ইচ্ছাকৃত ভুল করি, আমাদের জীবনটাকে সোজা করার জন্য। কোথায় আছি আমি? ওকে, আমার অরিজিনাল ভ্যারিয়েবল ছিল R1 R2, এখন আমি নতুন ভ্যারিয়েবল করেছি ক্যাপিটাল আর লিটল আর। তাতে আমার সুবিধা হলো কোথায়?
তাহলে আমার ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান দিকে তাকাও আগে। ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান তাহলে এখন এইভাবে প্রকাশ করা যাবে। আগে কিভাবে প্রকাশ করেছিল, এখন ইন টার্মস অফ ক্যাপিটাল আর এবং লিটল আর প্রকাশ করছি। আগে প্রকাশ করেছিলাম R1 আর অপেক্ষে, রাইট? আগে প্রকাশ ছিল এখানে, খেয়াল করো একেবারে প্রথম দিকে অপারেটরে যাওয়ার আগে ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান হাফ m1 r1 ডট স্কয়ার প্লাস হাফ m2 r2 ডট স্কয়ার। এই দুটো মিলে, এই দুটো প্রথম দুটো, এখানে তিনটা টার্ম আছে, 1 2 3, তিনটা টার্ম আছে, তিনটা ফ্যাক্টর না, তিনটা টার্ম, 1 নম্বর টার্ম, 2 নম্বর টার্ম, 3 নম্বর টার্ম। 1 নম্বর টার্মে দুটা ফ্যাক্টর আছে, তিনটা ফ্যাক্টর আছে, একটা হাফ, একটা m1, একটা r1 ডট স্কয়ার। 3 নম্বর ফ্যাক্টর আবার দুটা ফ্যাক্টর আছে, একটা দ্বিতীয়টা r1। এটা প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম। প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্মটাকে প্রকাশ করা যাবে অ্যাজ হাফ ক্যাপিটাল এম বড় হাতের আর ডট স্কয়ার। ক্যাপিটাল এম মানে হচ্ছে m1 প্লাস m2, m1 প্লাস m2 হচ্ছে ক্যাপিটাল এম, আর বড় হাতের আর হচ্ছে সেন্টার অফ ম্যাসের কোঅর্ডিনেট, সেন্টার অফ ম্যাসের রেডিয়াস ভেক্টর। এটাকে লেখা যাবে হাফ ক্যাপিটাল এম বড় হাতের আর ডট স্কয়ার, উপরে ডট মানে হচ্ছে ডেরিভেটিভ, টাইম ডেরিভেটিভ, প্লাস হাফ মিউ ছোট হাতের আর ডট স্কয়ার, আর মিউটাকে বলে রিডিউস ম্যাস, আর মিউটার মান হয় 1 বাই মিউ ইকুয়াল টু 1 বাই m1 প্লাস 1 বাই m2। আর এটা আমি একটু আবার দেখাবো। আর এটা, আর তৃতীয় টার্মটা কি হবে? তৃতীয় টার্মটা কি হবে? তৃতীয় টার্মটা হবে v as a function of ছোট হাতের আর। এটা তো r1 মাইনাস r2 কে তো ছোট হাতের আর বলেছি, ইটস এ ফাংশন অফ ছোট হাতের আর। ছোট হাতের আর এর ম্যাগনিটিউড, তার মানে দূরত্ব, রিলেটিভ ভেক্টরের ম্যাগনিটিউড দূরত্বের উপর নির্ভর করবে। তাহলে এখানে লেখা হবে, ম্যাথমেটিক্যাল লেখা হবে v as a function of mod ভেক্টর r। মড যদি লিখতে না চাও তাহলে আর এর উপরে অ্যারো ছাড়া শুধু আর লিখবে। ইটস এ ফাংশন অফ মডুলাস অফ ভেক্টর আর, ছোট হাতের আর। ইটস এ ফাংশন অফ দ্য মডুলাস অফ দ্য রিলেটিভ ভেক্টর। রিলেটিভ ভেক্টর মডুলাস হচ্ছে দূরত্ব। আর এই দুটো কাইনেটিক এনার্জি পার্ট, যে দুটো টার্ম আছে, প্রথম টার্মে আছে m1, ম্যাস হচ্ছে m1 আর ভেক্টর হচ্ছে m1 ডট স্কয়ার। দ্বিতীয় টার্মে ম্যাস হচ্ছে 2 নম্বর পার্টিকেলের ম্যাস m2 আর ভেক্টর হচ্ছে 2 নম্বর পার্টিকেলের রেডিয়াস ভেক্টরের ডটের স্কয়ার। ডট মানে হচ্ছে টাইম ডেরিভেটিভ করে স্কয়ার। এই দুটো টার্মকে একসঙ্গে, প্রথম দুটো টার্মকে মিলিয়ে এইভাবে লেখা যাবে। এটা করে দেখো। আমি অঙ্কটা খুবই বিরক্তিকর একটা অঙ্ক, কিন্তু উত্তরটা অতি গুরুত্বপূর্ণ। হাফ ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম মানে হচ্ছে টোটাল ম্যাস m1 প্লাস, আর বড় হাতের আর এর ডট করে স্কয়ার, হাফ একটা কনস্ট্যান্ট মিউ ছোট হাতের আর এর ডট করে স্কয়ার্ড প্লাস ভি ফাংশন অফ মডুলাস অফ দ্য রিলেটিভ ভেক্টর মডুলাস। এটাকে লেখা যাবে পি, এই আর এর করসপন্ডিং যে মোমেন্টাম, আর মানে হচ্ছে আর ডট, তাই তো? আর এর করসপন্ডিং ভেলোসিটি মানে হচ্ছে আর ডট। আর ডট মানে হচ্ছে সেন্টার অফ মাস যে গতিতে মুভ করে, সেন্টার অফ মাসের ভেলোসিটি। ক্যাপিটাল আর হচ্ছে আর এর রেডিয়াস, সেন্টার অফ মাসের রেডিয়াস ভেক্টর, ওটা টাইম ডেরিভেটিভ করে। উপরে ডট মানে টাইম ডেরিভেটিভ, আর সাইডে ডট মানে হচ্ছে স্কেলার প্রোডাক্ট। কোন জিনিসের উপরে যদি ডট করো তাহলে এটা মিন করে যে সময়ের সাথে ডেরিভেটিভ। ক্যাপিটাল আর হচ্ছে সেন্টার অফ মাসের রেডিয়াস ভেক্টর, ওটার ডেরিভেটিভ সেন্টার অফ মাসের ভেলোসিটি। তাহলে সেন্টার অফ মাসে যদি পুরো সিস্টেমের ম্যাসটা কেন্দ্রীভূত থাকতো, কেন্দ্রীভূত নাই, সেন্টার অফ মাসে কোনো ম্যাস নাই, সেন্টার অফ মাসে কোনো ম্যাস নাই। সেন্টার অফ মাস শুধু একটা জিওমেট্রিক্যাল পয়েন্ট, জ্যামিতিক একটা বিন্দু, সেই বিন্দুতে কোনো ম্যাস নাই। ম্যাস হচ্ছে m1 m2। সেন্টার অফ মাসে কি ম্যাস আছে? সেন্টার অফ মাসে ম্যাস কোথায়? এটা সেন্টার অফ মাস, এখানে তো ম্যাস নেই। ম্যাস তো আছে এইখানে, 1 নম্বর পার্টিকেল যেখানে অবস্থান
ওই বিন্দুতে ম্যাস আছে M1, এখানে ম্যাস আছে M2, সেন্ট্রাল ম্যাস এই জায়গায়, এখানে তো কোনো ম্যাস নেই। তা সত্ত্বেও বলি এই পুরো সিস্টেমের টোটাল ম্যাস M1 যোগ M2, ওটা টোটাল ম্যাস। ওটা যদি সেন্ট্রাল ম্যাসে কেন্দ্রীভূত থাকতো, কেন্দ্রীভূত নাই, যদি থাকতো তাহলে, এবং তাহলে সেন্ট্রাল ম্যাসে যে মোমেন্টাম হতো সেটাই হবে টোটাল ম্যাস টাইমস আর ডট। সেটাই হবে টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম। দেখো এখান থেকে দেখো, এটা তো বড় হাতের এম, এটা যদি বাই নিয়ে যাও, বড় হাতের এম ক্যাপিটাল আর ডট, ক্যাপিটাল আর হচ্ছে M1 R1 M2 R2। এটা আমি লিখছি এখানে, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট আমি দেবো। এটা তো একটা সংজ্ঞা, সেন্ট্রাল ম্যাসের অবস্থান, এইটা মিলে হচ্ছে বড় হাতের এম। এটা এদিকে নিয়ে আসো, ক্যাপিটাল এম আর ইকুয়াল টু M1 R1 যোগ M2 R2 ডট করো, টাইম ডেরিভেটিভ করো। এটা কি? এটা তো সেন্ট্রাল ম্যাসের ভেলোসিটি, ক্যাপিটাল আর ডট VCM। এটা তো সেন্ট্রাল ম্যাসের ভেলোসিটি, পার্টিকেল গুলো মুভ করলে তো সেন্ট্রাল ম্যাসে মুভ করবে, ইকুয়াল টু M1 R1 ডট, এটা কি? এটা 1 নম্বর পার্টিকেলের ভেলোসিটি, M2 V2। M1 V1 কি? এটা হচ্ছে 1 নম্বর পার্টিকেলের মোমেন্টাম। M2 V2 কি? 2 নম্বর পার্টিকেলের মোমেন্টাম। 1 নম্বর পার্টিকেলের মোমেন্টাম যোগ 2 নম্বর পার্টিকেল, এটা হচ্ছে টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম, সিস্টেমের মোমেন্টাম। তো সিস্টেমের মোমেন্টামটা কত? ক্যাপিটাল এম, সিস্টেমের ম্যাস গুণ সেন্টার ম্যাসের ভেলোসিটি। সেন্টার ম্যাসের কোনো মোমেন্টাম নাই, সেন্টার ম্যাসের গতি আছে কিন্তু মোমেন্টাম নাই। আমি যখন হাঁটি আমার সঙ্গে সঙ্গে আমার ছায়াটাও হাঁটে, আমার গতি যা আমার ছায়ার গতি তাই। আমার মোমেন্টাম আছে, আমার ছায়ের কি মোমেন্টাম আছে? Yes or no? Sofiul না স্যার, or Samim? আমি ছায়া যাচ্ছি, ম্যাচ নাই তো স্যার। তার ছায়ার মোমেন্টাম নাই, ছায়ার গতি আছে, কারণ ছায়া তো মুভ করে, সেন্ট্রাল ম্যাস মুভ করছে, সেন্ট্রাল ম্যাসে গতি আছে VCM, সেন্ট্রাল ম্যাসে মোমেন্টাম নাই। তারপর বলছি, যদি কল্পনায় যদি চিন্তা করো যে যদি এমন হতো যে পুরো সিস্টেমের টোটাল ম্যাস, যেটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করেছি, সেই টোটাল ম্যাসটা যদি সেন্ট্রাল ম্যাসে থাকতো এবং সেই টোটাল ম্যাসটা যদি সেন্ট্রাল ম্যাস যেভাবে মুভ করছে একইভাবে মুভ করতো, তাহলে সেন্ট্রাল ম্যাসের মোমেন্টাম যেটা হতো সেটাই হচ্ছে আমার সিস্টেমের মোমেন্টামের সমান। সেন্ট্রাল ম্যাসের মোমেন্টাম নাই সেটা জানি। যদি এমন হতো যে পুরো সিস্টেমের ম্যাস সেন্ট্রাল ম্যাসে লোকেটেড আছে এবং সেন্ট্রাল ম্যাস যেভাবে মুভ করে ঠিক একইভাবে মুভ করছে, তাহলে সেই পার্টিকেলটার, সেই ফিকটিশিয়াস পার্টিকেলটা যে ম্যাস হতো, সেই ম্যাসটা হতো ক্যাপিটাল এম VCM, সেটাই হতো টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। ওকে, একটা স্যার যে বাইনারি দুইটা অবজেক্ট একটা একটার সাথে মানে মানে গ্র্যাভিটেশনাল ফোর্সে রোটেট করলে অদৃশ্য একটা পয়েন্টকে রোটেট করে দুজনের এরকম। সেন্ট্রাল ম্যাস, ওটাই সেন্ট্রাল ম্যাস, ওই বিন্দুটাই হচ্ছে সেন্ট্রাল ম্যাস। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে সেন্ট্রাল ম্যাসে PR হচ্ছে সেন্ট্রাল ম্যাসের মোমেন্টাম, as if all the mass is concentrated there. PR হবে m times r dot, m VCM, m VCM হচ্ছে r এর করসপন্ডিং মোমেন্টাম। যদি এই r বিন্দুতে, তার মানে সেন্ট্রাল ম্যাসে যদি পুরো ম্যাসটা থাকতো m, তাহলে সেটার মোমেন্ট হতো PR, PR হতো m r dot, ওটার স্কয়ার বাই 2m। PR হচ্ছে m r dot, এটা স্কয়ার করলে কি হবে? m স্কয়ার r ডট স্কয়ার ডিভাইড বাই 2m, কি হবে? হাফ m r ডট স্কয়ার, PR স্কয়ার আর p ছোট হাতের r স্কয়ার। এটাকে বলতে রিলেটিভ মোশন বলতে পারো। p ছোট হাতের r হবে মিউ r ডট, তাহলে PR স্কয়ার বাই টুয়াইস মিউ। এখানে ক্যাপিটাল M
পুরো টোটাল ম্যাস, আর মিউ হচ্ছে এই ফর্মুলা দ্বারা মিউ পাবে 1/μ = 1/m1 1/m2। এই মিউটাকে বলে রিডিউস ম্যাস। তাহলে হাফ m1 r1 ডট স্কোয়ার প্লাস হাফ m2 ডট স্কোয়ার, ওই দুটো মিলে এটা এভাবে লেখা গেল, হাফ ক্যাপিটাল M r ডট স্কোয়ার প্লাস হাফ মিউ ছোট হাতের r ডট স্কোয়ার। আর এটা আগেই ছিল, d is the function of the magnitude of the relative vector। এই মিউটাকে বলে রিডিউস ম্যাস। এই মিউটা দেয় 1/μ = 1/m1 1/m2, অথবা মিউ = প্রোডাক্ট বাই সাম, মিউ = m1 m2 ওভার m1 প্লাস m2। মিউ কিন্তু m1 m2 এই দুটো চাইতেই ছোট। ওকে, তার মানে m1 m2 এর মধ্যে যেটা ছোট তার চাইতেও ছোট মিউ। এই মিউটাকে বলে রিডিউস ম্যাস। এই প্যারাগ্রাফটা পড়েই আমি শেষ করে দেব। We see that the classical Hamiltonian, এটা classical Hamiltonian, we see that the classical Hamiltonian splits into parts, one part containing only capital R মানে X, capital X, capital Y, capital Z, and the other containing only little r। ক্যাপিটাল আর শুধু এইখানে আছে, 1 নম্বর টার্মে আছে, এইখানে শুধু ক্যাপিটাল আর আছে, এইখানে লিটল আর আছে, আর এইখানে লিটল আর আছে। যেখানে লিটল আর আছে সেখানে ক্যাপিটাল আর নাই, আর যেখানে ক্যাপিটাল আর আছে সেখানে লিটল আর নাই। যে সমস্ত টার্মস গুলোতে লিটল আর আছে, লিটল আর মানে হচ্ছে ছোট হাতের এক্স, লিটল এক্স, লিটল ওয়াই, লিটল জেড আছে, এইখানে এবং এইখানে আছে লিটল আর, এইখানে ক্যাপিটাল আর নাই। আর একটা টার্মে শুধু ক্যাপিটাল আর আছে, এইখানে লিটল আর নাই। এই তাহলে দুটো পার্টে ভাগ হয়ে গেছে, একটা পার্টে শুধু আছে লিটল আর, আরেকটা পার্টে আছে শুধু আছে ক্যাপিটাল আর। এইভাবে যখন ভাগ হয়ে যায় তখন আমি আমার ওয়েভ ফাংশনকে ধরে নিতে পারবো। ওয়েভ ফাংশন ফ্যাক্টরাইজেস ইনটু টু ফ্যাক্টর। একটা ফ্যাক্টরে শুধু ক্যাপিটাল আর থাকে, একটা ফ্যাক্টর ইজ a function of capital R only, and second factor is a function of little r only। সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করে ফেললাম। ওকে, এটা করসপন্ডিং যদি আমি হ্যামিল্টনিয়ান অপারেটর লিখি, তারপর যদি শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সেট আপ করি টু বডি সিস্টেমের জন্য, ওইটা সলভ করার সময় আমি এখন সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করতে পারবো। R1 R2 দিয়ে পারছিলাম না, কিন্তু ক্যাপিটাল আর লিটল আর কে যদি আমার ভ্যারিয়েবল ধরি তাহলে পারবো। এই পারার জন্যই এত কষ্ট করে R1 R2 থেকে চেঞ্জ করে ট্রান্সফর্ম করে আমি ক্যাপিটাল আর লিটল আর এই ভ্যারিয়েবলে চলে আসছি। এটাই হচ্ছে উদ্দেশ্য। সেন্ট্রাল ম্যাস ভ্যারিয়েবল এবং রিলেটিভ ভ্যারিয়েবলে চলে আসছি। একের রেডিয়াস ভেক্টর, দুইয়ের রেডিয়াস ভেক্টর ছিল অ্যাজ মাই ভ্যারিয়েবল, এখন করে নিচ্ছি ওর দুটো ব্যবহার, R1 R2 ব্যবহার না করে আমি ব্যবহার করছি রেডিয়াস ভেক্টর অফ দ্য সেন্টার অফ মাস এন্ড রিলেটিভ ভেক্টর। তাহলে আমার হ্যামিল্টনিয়ানটা দুই ভাগে ভাগ হলো, এবং আমি যখন শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করব তখন আই ক্যান ইউজ কি, কোন টেকনিক? আই ক্যান ইউজ সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করতে পারবো। So we see that the classical Hamiltonian splits into two parts, one part containing only capital R and the other part containing little r। এখানে আর only দুইবার লেখা দরকার ছিল না, only একবার লিখলেই হলো। The part depending on capital R, যেমন ওইটা প্রথমটা half m capital R square is the kinetic energy of the center of mass, as if all the mass is concentrated there। Center of mass এ কোনো kinetic energy নাই। যদি এমন হতো যে পুরো সিস্টেমের ম্যাসটা সেন্টার অফ ম্যাসে কেন্দ্রীভূত থাকতো কনসেন্ট, তাহলে সেন্টার অফ ম্যাসে কাইনেটিক এনার্জি হতো হাফ এম আর ডট স্কয়ার। তাই বলছি হাফ এম আর ডট স্কয়ার ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ ম্যাস, অ্যাজ ইফ all the mass is concentrated there, all the mass of the system is concentrated there। The other part, অন্য পার্টটা কি, হাফ মিউ আর ডট স্কয়ার প্লাস ভি অফ আর। এটা কি দিচ্ছে আমাকে? This is the total
এনার্জি, এটা তো কাইনেটিক এনার্জির মতো। একটা ফিকটিশিয়াস পার্টিকেল যদি চিন্তা করো যেটার ম্যাস হচ্ছে মিউ, এটা একটা ভিন্ন পার্টিকেল, এম1 না এম2 না, এটা বলতে পারো রিলেটিভ পার্টিকেল। এম1 এম2 পরিবর্তে একটা ফিকটিশিয়াস পার্টিকেল চিন্তা করো, ফিকটিশিয়াস পার্টিকেলের ম্যাস মিউ। সেই ফিকটিশিয়াস পার্টিকেলের রাইট একটা সিঙ্গেল ফিকটিশিয়াস পার্টিকেল আছে, এটা কি হবে? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্যাট ফিকটিশিয়াস পার্টিকেল। ফিকটিশিয়াস পার্টিকেলের রেডিয়াস ভেক্টর যদি হতো ছোট হাতের আর, ওই রিলেটিভ ভেক্টরটাই যদি ওই ফিকটিশিয়াস পার্টিকেলের রেডিয়াস ভেক্টর হতো, ওকে, তাহলে এইটা হবে ওই ফিকটিশিয়াস পার্টিকেলের উপরে ফিকটিশিয়াস পার্টিকেলের হ্যামিল্টনিয়ান টোটাল এনার্জি। Half mu r dot square plus v of r is the total energy, kinetic plus potential of relative motion. Relative motion এর কারণে আর হচ্ছে relative coordinates. V depends upon the modulus of the relative coordinate. Relative যদি সেই fictitious particle-এর ইয়ে হতো, radius vector হতো, তাহলে this would have been the Hamiltonian of the fictitious particle. ওই ফিকটিশিয়াস পার্টিকেলের ক্যাপিটাল আর এর জন্য যদি একটা ওয়েভ ফাংশন লিখি, সলভ করে আনি, সেটাই হবে ওয়েভ ফাংশন করেসপন্ডিং টু দি রিলেটিভ মোশন। এই যে 1 নম্বর পার্টিকেল 2 নম্বর পার্টিকেল মুভ করছে, এই মুভমেন্ট আমি এইভাবে দেখতে পারি। 1 নম্বর পার্টিকেল 2 নম্বর পার্টিকেল মুভ করার ফলে এই দুটোর সেন্টার অফ ম্যাস মুভ করছে, ক্যাপিটাল আর পরিবর্তন হচ্ছে, সেটার জন্য একটা ওয়েভ ফাংশন থাকবে, ফাংশন অফ ক্যাপিটাল আর। আর তাদের মধ্যে যে রিলেটিভ ডিস্টেন্স আছে r1 মাইনাস r2, ওটারও পরিবর্তন হচ্ছে, তাহলে রিলেটিভ ডিস্টেন্সের জন্য ছোটটা আর এর জন্য আরেকটা ওয়েভ ফাংশন লাগবে, দুটো ওয়েভ ফাংশনের গুণফল করতে হবে, ফাংশন অফ ক্যাপিটাল আর টাইমস এ ফাংশন অফ লিটল আর। এই গুণফলটা হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশন, টোটাল ওয়েভ ফাংশন। রিলেটিভ মোশনের ওয়েভ ফাংশন বের করতে গেলে এই হ্যামিল্টনিয়ান দিয়ে করতে হবে। তবে দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান অফ রিলেটিভ মোশন। এই হ্যামিল্টনিয়ান থেকেই এটাকে হ্যামিল্টনিয়ান অপারেটর লিখে নিব, লিখে নিয়ে এই হ্যামিল্টনিয়ান সলভ করে যে ফাংশনটা পাবো, দ্যাট উইল বি দ্য ওয়েভ ফাংশন ফর রিলেটিভ মোশন। কারণ এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর ফর রিলেটিভ মোশন। ওকে, এইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা হ্যামিল্টনিয়ান বিভাগ করে নিচ্ছে, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর ফর সেন্টার অফ মোশন। সেন্ট্রাল ম্যাসের উপরে কোনো বল নাই, এই জন্য সেন্ট্রাল ম্যাসের জন্য কোনো পোটেনশিয়াল নাই। আর পরের দুটো টার্ম মিলে বলবো যে ইট ইজ দ্য হ্যামিল্টনিয়ান ফর রিলেটিভ মোশন, সেন্ট্রাল ম্যাস মোশন আর রিলেটিভ মোশন। রিলেটিভ মোশনটা কিন্তু m1 m2 পার্টিকেল না, রিলেটিভ মোশনটা এমন ভাবে আছে অ্যাজ ইফ রিলেটিভ জন্য ম্যাসটা হচ্ছে মিউ, m1 ও নয় m2 ও নয়, মিউ। তাহলে এই হ্যামিল্টনিয়ান দিয়ে 2 নম্বর এবং 3 নম্বর টার্ম মিলিয়ে যে হ্যামিল্টনিয়ান হবে, সেই হ্যামিল্টনিয়ানের যে ওয়েভ ফাংশন বের হবে, দ্যাট উইল বি দ্য ওয়েভ ফাংশন ফর রিলেটিভ মোশন। আর এই হ্যামিল্টনিয়ান থেকে যে ওয়েভ ফাংশনটা আসবে সেটা হবে ওয়েভ ফাংশন ফর সেন্টার অফ ম্যাস মোশন। দুটোর প্রোডাক্ট করে ওই সিস্টেমের টোটাল ওয়েভ ফাংশন আমি ক্যালকুলেট করতে পারবো। তাই বলছি other part half mu r dot square plus v of r is the total energy of relative motion, that is total energy in the center of mass plane. Relative motion, the total energy of relative motion মানে হচ্ছে center of mass frame এ বসে থাকলে যে এনার্জিটুকু আমি দেখতাম সেইটুকু। আমি যদি আবার স্টপ শেল এটা একটু বলে নেই, তারপরে আমি তো এখানে বসে আছি, আমি ল্যাবরেটরিতে বসে আছি, রাইট? ল্যাবরেটরিতে বসে আছি, ল্যাবরেটরিতে বসে আমি ওই হ্যামিল্টনিয়ান ক্যালকুলেট করলাম। হাফ বড় হাতের এম ক্যাপিটাল আর ডট স্কোয়ার প্লাস হাফ মিউ ছোট হাতের আর ডট স্কোয়ার প্লাস ভি ছোট হাতের আর। ওই হ্যামিল্টনিয়ানের জন্য হ্যামিল্টন মানে এনার্জি, এনার্জি দুই ভাবে আসে,
সেন্ট্রাল ম্যাস মুভ করলে যে এনার্জি থাকে, শুধু যে কাইনেটিক এনার্জি, সেন্ট্রাল ম্যাস মুভমেন্টের ফলে যে কাইনেটিক এনার্জি টার্মটা পাই, সেন্ট্রাল ম্যাসে যদি পুরো সিস্টেমের ম্যাসটা কেন্দ্রীভূত থাকতো, তাহলে সেন্ট্রাল ম্যাসে যে কাইনেটিক এনার্জি হতো সেটাই ফার্স্ট টার্মটা, হাফ ক্যাপিটাল এম আর ডট স্কয়ার, প্লাস পরের দুটো টার্ম হচ্ছে এনার্জি ডিউ টু দ্য রিলেটিভ মোশন অ্যাবাউট দ্য সেন্ট্রাল ম্যাস। ল্যাব থেকে দেখলে আমি দেখবো যে সেন্ট্রাল ম্যাস মুভ করছে এবং দুটো পার্টিকেল 1 and 2 সেন্ট্রাল ম্যাসের চারপাশে ঘোরাফেরা করছে। আমি যদি সেন্ট্রাল ম্যাসে বসে থাকি, চিন্তা কল্পনা করো, তাহলে ওই সেন্ট্রাল ম্যাসের মুভমেন্ট আমি দেখবো না। আমার কাছে মনে হবে যে সেন্ট্রাল ম্যাসটা ফিক্সড। আমার সাথে শুধু মনে হবে যে আমার সাপেক্ষে 1 এবং 2 মুভ করছে, আমার সাপেক্ষে মানে উইথ রেসপেক্ট টু সেন্ট্রাল ম্যাস। আমি সেন্ট্রাল ম্যাসের গতি আমি পাবো না, আমি এটা অবজার্ভ করব না। তাহলে সেন্ট্রাল ম্যাস ফ্রেমে সেন্ট্রাল ম্যাসের উপরে যে একজন যদি লোক বসে থাকে, সেই যদি সেন্ট্রাল ম্যাস থেকে সবকিছু অবজার্ভ করতে সক্ষম হতো, তার জন্য হ্যামিল্টনিয়ান কি হতো, ওই শেষের দুটো টার্ম, half mu r dot square plus v of r. That would be the total energy in the center of mass frame. Okay. আর ল্যাব ফ্রেমের টোটাল এনার্জি কি, সেন্ট্রাল ম্যাস ফ্রেমের টোটাল এনার্জি যা সেটা প্লাস সেন্ট্রাল ম্যাসের এনার্জি। সেন্ট্রাল ম্যাসের এনার্জি আসলে নাই, সেন্ট্রাল ম্যাসের এনার্জি কিভাবে ক্যালকুলেট করবে, অ্যাজ ইফ পুরো সিস্টেমের ম্যাসটা সেন্ট্রাল ম্যাসে কেন্দ্রীভূত আছে, তাহলে এটা হবে সেন্ট্রাল ম্যাসের এনার্জি। ওই ফর্মুলাটাকে আমি ইন্টারপ্রেট করছি, এই ফর্মুলাকে তুমি ইন্টারপ্রেট করবে, এটা সেন্ট্রাল ম্যাসের এনার্জি, অ্যাজ ইফ all the mass is concentrated at the center of mass. এই দুটো হচ্ছে মোশন about the center of mass, তার জন্য এনার্জি। আর এটা সেন্ট্রাল ম্যাসের মোশনের জন্য এনার্জি। সেন্ট্রাল ম্যাসের মোশনের যখন এনার্জি দেখবে, তখন ধরে নিতে হবে যে সেন্ট্রাল ম্যাসের সব ম্যাস গুলো কনসেন্ট্রেটেড আছে। এই এইচটা হচ্ছে ল্যাব ফ্রেমের এইচ। ল্যাব ফ্রেমের এইচ দুটো ভাগে ভাগ হয়েছে, সেন্ট্রাল ম্যাস এনার্জি যোগ এনার্জি ডিউ টু মোশন অ্যাবাউট দ্য সেন্ট্রাল ম্যাস। তাহলে একটা সেন্ট্রাল ম্যাস ফ্রেম আর ল্যাবরেটরি ফ্রেম, দুটো ফ্রেমের মধ্যে একটা হ্যামিল্টনিয়ান করা যাবে, দুটোর মধ্যে একটু তফাৎ আছে, তফাৎটা হচ্ছে সেন্ট্রাল ম্যাস মোশন। ওকে, আমি এখানেই ছাড়ছি, আজকে 15 মিনিট এক্সিট করে গেলাম। নেক্সট ক্লাসে আমি এখান থেকে শুরু করব। এখন এই হ্যামিল্টনিয়ান অপারেটর করব, নতুন ভ্যারিয়েবল ব্যবহার করে হ্যামিল্টনিয়ান অপারেটর করব। তারপরে দেখাবো যে কিভাবে টেকনিকটা ব্যবহার করা যায়। টেকনিকটা কি বলো, টেকনিকের নাম বলো আবার। সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে। ফিজিক্স আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করার জন্য জানতাম দিয়ে ফেলি, রাইট? মনে হচ্ছে যে একটা টেকনিকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি, আর কোন টেকনিক আমাদের জানা নাই। ওকে, ঠিক আছে। সেন্ট্রাল ম্যাস ভ্যারিয়েবল টেকনিক অতি গুরুত্বপূর্ণ একটা টেকনিক। ওকে, তাহলে এখানে শেষ করলাম। স্টপ শেয়ার। তোমরা এটা পড়ে, এখন এটা পড়া শুরু করবে, এখনই পড়তে হবে। বারবার পড়ে যেগুলো একটু পয়েন্ট, যেগুলো তোমার বোঝার অর্ধেক বুঝতে পারছো, বাকিটা বোঝো নাই, সেগুলো এখন চিন্তা করে বুঝে পুরোটা বুঝে ফেলো, বইটা পড়ে বুঝে ফেলো। এখন বারবার একই শিক্ষকের কাছ থেকে 100% বুঝতে পারবে না। আমার কথায় যদি একটা পয়েন্ট 30% বুঝো নাই, আমার সঙ্গে আবার দ্বিতীয়বার কথা বলে আর কোনো উন্নতি হবে না। এখন 30% থেকে 100%-এ উন্নীত করতে হবে তোমার বোঝাটা, তোমার আন্ডারস্ট্যান্ডিং। এটা এখন নিজের চেষ্টায় করতে হবে, নিজের চিন্তায় করতে হবে, অথবা অন্য একটা বই পড়ে গ্রিফিথসের সাহায্য করতে হবে। ওকে, এই চেষ্টাটা তোমাদের করতে হবে, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে তোমাকে যেতে হবে। তুমি যেটা পড়বে সেটা চিন্তাও করবে। শুধু পড়ি আর কিছু করি না, শুধু পড়ি, তাহলে হবে না। শুধু পড়ে তুমি বইটা ফেলে দাও। এখন তুমি চিন্তা করো কি পড়ছো,
যা পড়ছো তুমি নিজেকে বুঝাতে পারো কিনা, অথবা মনে করো তোমার সামনে একটা লোক বসে আছে, তাকে তুমি বুঝাতে পারো কিনা কথা বলে। যদি না বুঝাতে পারো, তুমি তোমার পড়া হয়নি। তুমি দ্বিতীয়বার বইটা খুলে করো, আবার পড়ো। পড়লেও তো যে বিষয়ে পড়ছো সেই ব্যাপারে তোমাকে আবার চিন্তাও করতে হবে, যে সমস্ত পয়েন্টস গুলো করলো, কেন করলো, কি করলো, সবগুলো মিলছে কিনা, এগুলো তোমাকে আবার চিন্তা করে 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 প্রসিড করতে হবে। আরেকজনকে বোঝানোর মতো তোমার পরিষ্কার হতে হবে। দেখ ভালো, এটা ফাইনম্যানের টেকনিক। ফাইনম্যান টেকনিক হচ্ছে তুমি যখনই বুঝতে পারবে যে তুমি অল্প কথায়, খুব বেশি অঙ্ক ছাড়া তোমার আইডিয়াটা অন্য কাউকে বোঝাতে পারছো কিনা। যদি না পারো, তোমার বোঝা হয়নি। যদি পারো তাহলে মনে করবে হ্যাঁ তুমি এটা বুঝতে পেরেছো। তবে শিক্ষক, নিজেকে শিক্ষক হিসাবে চিন্তা করো। শিক্ষক হিসাবে চিন্তা করে এটা তুমি তোমার ছাত্রকে বলতে পার। ছাত্র নিতে পারছে কিনা সেটা অন্য কথা। ছাত্র ডাম, তাকে যতই করো না, তাকে আইনস্টাইন দিয়ে বললেও সে বুঝবে না কিছু। ওই ছাত্রকে যদি আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল এই 3টা প্রাইভেট টিউটার রাখো ওই ছাত্রের পিছনে, ছাত্র ফিজিক্স আর বুঝবে না। ডাম, ডাম হলে তো কিছু বুঝবে না। তুমি নিজেকে শিক্ষক মনে করো, তারপরে অল্প কথায় সুন্দর ভাষায় বেশি অঙ্ক বাদ দিয়ে তুমি যে জিনিসটা তুমি শিখেছো সেটা বলতে পারো কিনা, রিপ্রোডিউস করতে পারো কিনা, অথবা তুমি নিজেকেই নিজে বুঝাও, ছাত্র ভুলে যাও পারছো কিনা। না, যদি না পারো তোমার পড়া হয়নি। এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এই সময়টা দিতে হবে। এই জন্য বারবার বারবার বলি, সময় অপচয় করবে না। এখনই এই প্রক্রিয়া যেতে হলে এখনই করতে হবে, পরে আর সময় নাই, পরে সময় নাই। তোমাকে তো বেশ কয়েক 3-4টা বই পড়তে হবে, তারপরে জিনিসটা বুঝলে কিনা সেটা করতে, তারপরে 2-একটা অঙ্ক করতে হবে। অঙ্ক করে বুঝতে হবে তোমার এগুলো প্রয়োগ করতে পারো কিনা। এমনি এমনি হবে না, একদিনে হবে না। ঘুম থেকে উঠলাম হয়ে গেল, সেটা হবে না। 5 মিনিটে পড়ে নেব, 2 দিনে পড়ে নেব, ওই পরীক্ষার মাঝখানে গ্যাপ আছে, গ্যাপে পড়ে নেব, হবে না। গ্যাপে পড়ে নেব যদি চিন্তায় থাকো, তাহলে গেছো। গ্যাপে পড়া হবে না। ওকে, পরীক্ষার গ্যাপে পড়া হবে না। যে জিনিসটা তুমি কোনোদিনই পড়ো নাই, ওই 4 দিনের গ্যাপে পড়ে তুমি পারবে না। আসতে বলে দেখ, আইনস্টাইনও পারবে না। ওকে, সো এন্ড মিটিং ফর অল এখন। ওকে।